তুমি আমাকে এসব কিছু বলনি কেন? কেন ঠকালি আমাকে? পলাশ আশ্চর্য হয়ে বলল। ঠকালাম কোথায়? আমি শুধু বলেছি আমি কানাডায় সেটেল, আমি এখানকার নাগরিক। একবারও বলিনি সেখানে আমার রাজপ্রাসাদ আছে, চড়ার জন্য ঘোড়ার গাড়ি আছে। বলেছি? তুমি নিজে থেকে ওসব ভেবে নিলে তো আমার কিছু করার নেই। আর শোনো, এতটা পথ জার্নি করে এসে এসব ফ্যাস ফ্যাস করার সময় নেই। যাও, হাত মুখ ধুয়ে রান্না বসাও। পারবো না। পারবে না? তো আমাকে এখানে এনেছিলে কেন? ও বিহ্বল হয়ে বলল। তুমি আমাকে এখানে কাজ করাতে এনেছো? পলাশ বলল। তবে বউ হয়েছে, এতগুলো পয়সা খরচ করে তোমাকে এখানে এনে তো আমি বসে বসে খাওয়াতে পারবো না মিথিলা। তারপরেও এসেছো জোর করে, থানা পুলিশ মামলা আরো কত কি থ্রেড দিলে না আমাকে। এবার নাও, তোমাকে কানাডায় আনা হয়েছে, কিন্তু এখানে থাকতে হলে যে আমার কথা অক্ষরে অক্ষরে মানতে হবে। যা বলবো সব শুনতে বাধ্য তুমি। আমি বাইরে থেকে রোজগার করে আনবো, আর তুমি ঘরে সব কাজ করে রাখবে। মেড টেড রেখে পয়সা নষ্ট করার মানে আছে? তাছাড়া বিদেশে সবাই নিজের কাজ নিজেরাই করে, এতে লজ্জার কিছু নেই। যাকগে, কেবিনেতে চাল আছে, ধুয়ে বসিয়ে দাও। ফ্রেশ হতে যাচ্ছি, এসে যেন দেখি খাবার অর্ধেক রেডি। এই কথা একটু অন্যথায় হলে বুঝবে পলাশ কি জিনিস। শান্ত গলায় তর্জন দিয়ে চলে গেল সে। মিথিলা হা করে চেয়ে রইল তার যাওয়ার দিকে। বাপের ঘরে একটা প্লেট ধুয়ে ভাত খায়নি, আর এখন রান্না করবে? হায় কপাল, এ কেমন লীলা দেখাচ্ছে! এ জীবন তো আর চাইনি, এবার কি হবে? তখন রাত। ঘুমন্ত গাজীপুরের সব থেকে উঁচু বৃক্ষের মগডাল থেকে ভেসে আসছে হুতুম প্যাচের ভুতুরে যাক। অল্প অল্প উত্তাপ গরমের। পুষ্পিতা বিছানা ঝাড়ছে, মশারির এক মাথা টাঙানোর মধ্যেই রুমে এলো নুহা। এসেই বলল। একটা কথা জিজ্ঞেস করবো রে পুষ্পিতা? অভ্র কুচকে চাইল। তোর আবার অনুমতি নিতে হয়? বল না, কি বলবি? নুহার মধ্যে ইতস্ততা, সময় নিয়ে বলল। মিথিলা আপুর কি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল? কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার, পাল্টায় তার স্বাভাবিক মুখ বিবর। মনে পড়ে সে রাতের ঘটনা, মিথিলার বদলে ওকে তুলে নিয়ে যাওয়া, একটা ছেলের বুক চাপড়ে কাদার শব্দ। এসব কথা পুষ্পিতার কাউকে বলেনি, নুহাকেও না। মিথিলার মিছিমিছি বদনাম হবে ভেবে সবটা চাপা দিয়েছে ভিতরে। তবে আংশিক সত্যি বলেছিল নুহাকে, অন্য কারো বদলে ওকে নিয়ে গিয়েছে, কিন্তু সেই অন্যটা যে মিথিলা সেসব নয়। সে যেভাবে নাহিদকে ঠকিয়েছে, এসব শুনলে কি কি ভাববে? শত হলেও তার বোন, একসাথে বড় হয়েছে। ওদের নিয়ে কেউ কিছু বললে পুষ্পিতা মেনে নিতে পারে না। ওকে থম মেরে যেতে দেখে গা ধরে ঝাঁকালো নুহা। কি রে, চুপ হয়ে গেলি কেন? ছিল জানিস কিছু? পুষ্পিতা নড়ে ওঠে, সত্যিটুকুর সন্তপর্ণে গিলে নেয়, আমতা আমতা করে বলে। কই না তো। ছিল না? ও, ঘুমাই, ঘুম পেয়েছে অনেক। নুহা বলল। হ্যাঁ ঘুমা। পুষ্পিতা মশারি কোনো রকম টাঙিয়েছে, শুয়ে পড়লো চটপট। বেশিক্ষণ নুহার সামনে থাকলে ধরা পড়ার আতঙ্ক পালালো একরকম। মেয়েটার কাছে কোনো অলৌকিক শক্তি আছে বোধহয়, কিভাবে যেন পড়ে ফেলে ওকে। পুষ্পিতা চোখ খিচে মনে মনে বলল। সরি রে নুহা, এই নিয়ে দুবার মিথ্যে বললাম তোকে, মাফ করে দিস। ওদিকে নুহা নিম্নাষ্ট কামরায় মশগুল হয় চিন্তায়। পুষ্পিতার কথা সে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না, কারণ আজ ওই ছেলেটার ওয়ালে চেয়েও মিথিলার ছবি দেখেছে। এক ঝলক দেখলেও চিনতে ভুল হয়নি, কিন্তু ধরা দেয়নি তাও। প্রথমত বিষয়টা জানতে চেয়েছিল, কারণ মিথিলাকেও ছোট থেকে দেখেছে। কলেজ পড়াকালীন থেকেই সে সারাক্ষণ ফোনে ফুসুর ফাসুর করত, প্রেম করত নির্ঘাত। কিন্তু সেটা যে এই ছেলের সঙ্গে, এজন্য ইচ্ছে করে জিজ্ঞাসা করা গার্লফ্রেন্ড ভেঙে গেছে কিনা। কিন্তু ছেলে তো তেমন কিছুই বলল না। আবার ছেলেটিকে প্রথম দিন থেকে ওর চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছে যেন। রাস্তায় এত লোক দেখে, এভাবে কি মনে রাখা যায়? আবার পুষ্পিতার কথা অনুযায়ী যদি কারোর সাথে সম্পর্কই না থাকে, না, আর ভাবা গেল না। নুহার বিচক্ষণতা কোনোভাবেই সাড়া দেয় না আজ, কিন্তু ভাবতে হবে তাও। হাল ছাড়লে তো চলবে না, আরো প্রখরভাবে চিন্তা করতে হবে এ নিয়ে। আচ্ছা, এমনও তো হতে পারে শুধুমাত্র ছেলেটা পছন্দ করতো মিথিলাকে, ও করতো না। আউদি এরকম কিছু, নাকি ঘটনা উল্টো? কার থেকে জানবে এবার, কিভাবে সব হিসেব মেলাবে? আজ শুক্রবার,
আয়শা খাতুনের অফিস বন্ধ, বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। নুহাদের এই নতুন বাসাটায় একটাই বারান্দা, তা উত্তর দিক বরাবর। ওখানে সূর্যের আলো সোজাসুজি পড়ে। পুষ্পিতা দুপুরে গোসল সেরেছে কেবল, মাথায় পেঁচানো গামছা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পিঠে বসা ভেজা চুল ঝেড়ে গামছা মেরে দিল গ্রিলে বাঁধা রশিতে। তাকে লাগছে মায়াময় স্নিগ্ধ স্নাত বেলি ফুলের মতো। ওদের পাশে উচ্চতায় খাটো একটা লাগোয়া দালান আছে। এক একটি ঘরের জানলা এদিকেই মুখ করে তৈরি, সবসময় থাই গ্লাস টানা থাকে, ভিতরের সবকিছু অস্পষ্ট। আচমকা কোনো এক জায়গা থেকে পুরুষালী কণ্ঠ এলো, টেনে টেনে গান ধরেছে। রূপসী, তোমার ভেজা চুল, এই মন কারাইছে অকুল। চমকে উঠল পুষ্পিতা, গায়ের ওড়না ঠিকঠাক করে চকিতে খুঁজলো চারদিক, তৎক্ষণাৎ জবাব এলো। সেদিকে ওদিকে কি দেখছো? এই যে আমি। তারপর কতগুলো পুরুষের হাসির শব্দ। পুষ্পিতা ঘাবড়ে গেল, এক মুহূর্ত না দাঁড়িয়ে ছোটার মতো করে ঢুকে গেল ঘরের দিকে। তখনই সামনে পড়লেন আয়েশা। ওর অপ্রস্তুত ভীত মুখটা দেখে বললেন, কি হয়েছে? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আহা, কই গেলেন? এই যে ম্যাডাম, ভয় পেলেন নাকি? আরে আমাদের ভয় পাওয়ার কি আছে? আর একবার এদিকে আসুন না, একটিবার চাঁদ মুখখানা দর্শন ফের দিন। একাধিক হাসির আওয়াজ। দল বেঁধে মজা নিচ্ছে ওরা, যা বোঝার বুঝে গেলেন আয়েশা। হন হন করে বারান্দায় গিয়ে বললেন। ওপাশে কাউকে দেখা গেল না, তবে একজন চিল্লিয়ে বলল, ও চাচি, আপনার মেয়েকে বিবাহ করিতে চাই, রাজি থাকলে বলুন কবুল। পাশের গুলো সশব্দে হাসে, আনন্দ ধ্বনিতে চিল্লিয়ে ওঠে। নুহা রুমে ছিল, দুরন্ত পায়ে ছুটে এসে বলল, তোর দাদিকে গিয়ে কবুল বলতে বল। থাই গ্লাসটা সরল এবার। তোগুলো মাথা উকি দিতে আয়েশা নুহাকে টেনে নিয়ে এলেন। নুহা চেতে চেতে একাকার হয়ে বলল। আয়েশা বললেন, আহা, এত চেঁচিও না। আমি ওই বাসার মালিকের সাথে কথা বলে দেখছি। এগুলো যে এত অসভ্য জানতে হবে তো। তারপর মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকা পুষ্পিতাকে বললেন, তুমি আর ওই বারান্দায় কিছু শুকাতে যেও না। বারান্দার দরজা দিয়ে রেখো সব সময়। দুজনেই কাপড় চোপড় যা শুকাতে হয় ছাদে গিয়ে দিও। ছাদ থেকে তো আর এদের ঘরে দেখা যায় না। পুষ্পিতা এবারও ঘাড় হেলায় এক পাশে। ইদানিং তীব্রর মেজাজ খারাপ। অবশ্য মহারাজের মেজাজ ভালোই থাকে বা কখন, শীত হোক বা বর্ষা হোক বা সকাল বিকেল, তার মাথার আবহাওয়া একটাই। তালু বরাবর সর্বদা মধ্যাহ্নের দগদগে সূর্য ঘুরে বেড়ায়। তবে আজকের ব্যাপারটা ভিন্ন। গত 3 দিন যাবত তার হাবভাবের অবস্থা একটু বেশি পরশ। এর কারণ পুষ্পিতা। এই মেয়ে সারাদিন ঘরে খিল দিয়ে বসে থাকে, দৌড় খোলা তো দূরে থাক, একবার বাইরেও উকি দেয় না। একমাত্র ভার্সিটি ছাড়া তার মুখ দর্শন করার উপায় নেই। কলেজে যাওয়ার জন্য বের হয় কখন সেটাও বুঝতে পারে না তীব্র। 9টা বাজে তো বের হয়েছিল সেদিন, কিন্তু রাস্তায় পুষ্পিতাকে দেখেনি। এরকম হলে প্ল্যান সাকসেসফুল হতে হতে যে যুগ পেরিয়ে যাবে। তীব্রর তপ্ত মেজাজখানা কিছুতেই ঠিক হচ্ছে না। উল্টে গলার কাছটায় খুসখুস করে জানান দিল প্রত্যন্ত সুখে টান বসানোর সময় এসেছে। সিগারেট প্যাকেটে পকেটে ভরে ছাদের পথ ধরল। নাহিদ গরুটা একটা ছেলে হলেও সিগারেটের ধোঁয়ায় খুক খুক করে কাশে, এমন কাশি যেন গলার হাড় ভেঙে বেরিয়ে আসবে বাইরে। তীব্র মহাবিরক্ত অভিব্যক্তি সমেত শূন্য ছাদে গিয়ে দাঁড়ায়। তখন সন্ধে নামার ভাব, চারদিক ঝাপসা অন্ধকারে ছেয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে তীব্র জমাট মন ফুরফুরে হয়ে আসে। নিমিষে দুটো সিগারেট সাবার করে ফেললো। বাতাসের ছাদের দরজা একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। তীব্র সময় কাটানো শেষে ফিরতে চায়। চেপে যাওয়া দরজা যখনই খুলতে যাবে, পূর্বে ওপাশ থেকে ঠেলে দিল কেউ একজন। অমিত টিনের দৌড় ধুম করে ওর কপালে ঠুকে গেল। চূড়ান্ত পর্যায়ে একটা বাড়ি খেয়ে তীব্র কপাল ধরে পিছিয়ে যায়, হকচকিয়ে ভীষণ। পরপরই আগুন জ্বলল মাথায়, মস্তিষ্কের খিলো শুধু টকবগে ওঠে। স্বভাব শুনো বিট্টু মাস্তান সত্তা খুঁড়ে বেরিয়ে এলো। প্রচন্ড ক্ষেপে বলল, শালা গলা টিপে সামনে দেখতেই বাকি কথা রুদ্ধ স্থগিত। পুষ্পিতা ভয়ে এইটুকুন হয়ে তাকিয়ে। তীব্র থামলো, কপাল থেকে হাত নামিয়ে আরো ভালো করে তাকালো। সত্যি কি কাঙ্ক্ষিত মুখখানা চোখের সামনে ওর? পুষ্পিতা তক্ষুনি বড় মায়া করে শুধালো, লেগেছে স্যার? ব্যথা পেয়েছেন? তীব্র ততক্ষণে বুঝলো এটা সত্যিই সে, যার জন্য তার তবিয়ত 480 ডিগ্রিতে ঘুরছিল। কিন্তু এ মেয়ে গুহা রেখে বের হলো কেন? ঘরে যেভাবে খাপটি মেরে থাকে ওটা তো গুহাই। সে ঠিকঠাক হয়ে দাঁড়ালো, স্যার সুলভ গাম্ভীর্য আনলো গলায়।
ইচ্ছে করে ব্যথা দিলে ব্যথা পাবো না? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, এ বাবা, না না, আমি একদমই দেখিনি, বিশ্বাস করুন। এমন কাতর বেকুল কণ্ঠটা তীব্রর উপর বিশেষ প্রভাব ফেলেনি। কড়া কণ্ঠে বলল, আমি সহজে কাউকে বিশ্বাস করি না, এরকম মেয়েদের তো একদমই না। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, জি। কি রকম মেয়ে? তীব্র ধমকের সুরে বলল। সেটা তোমাকে বলতে হবে? পুষ্পিতা চুপসে যায়, বক্ষ চিরে হতাশা আসে সুপ্ত আকারে। ছোট্ট জীবনটার গত মানুষের ধমক খেয়ে খেয়ে সে অপরাধীর ন্যায় মাথা নোয়ালো। চুপচাপ সরে এলো তীব্রর সামনে থেকে। ছাদে মেরে দেওয়া ওদের জামা কাপড়গুলো হাতে তুলে পিলপিলে কদমে নিচে নামতে গেল যেই অমনি হাওয়ার বেগে এসে পথ আগলায় তীব্র। হুটহাট বিষয়ে কিছু চমকালো মেয়েটা, চাইলো গোলাকার চোখে। তীব্র মোটা ভ্রু কুচকে বলল, আমি ব্যথা পেয়েছি দেখেছো? পুষ্পিতা ছোট কণ্ঠে বলল, জি জি। সরি বলেছো তুমি? জি বলেছি তো মাত্র। আমি অ্যাকসেপ্ট করেছি। পুষ্পিতা চোখ নামিয়ে বলল। জি না। তীব্র বলল, তাহলে চলে যাচ্ছিলে কেন? যতক্ষণ না আমি সরি অ্যাকসেপ্ট করছি, তোমার উচিত এখানেই দাঁড়িয়ে থাকা। পুষ্পিতার তাজ্জব চোখে যায়। এগুলো কেমন কথা? কিছু বলতে মন চাইলেও গরম বাক্য নরম ঠোঁটের ডগায় এলো না। কোমল কণ্ঠে বলল, আমি আপনাকে দেখিনি, দেখলে এভাবে দরজা খুলতাম না। তীব্র অলিক আশায় চেয়েছিল এতক্ষণ। এত কিছু পরেও পুষ্পিতার এইরকম নম্র আওয়াজ নিরাশ করলো ওকে। ব্যর্থ মুগ্ধ চোখ গেঁথে রইল মসৃণ ওই আদল খানির উপর। মনে মনে বলল, একটু রেগেও কথা বলতে পারো না ভিতরে? রাখলে তোমায় কেমন লাগে? আমার মতো বাজে নাকি বুকে ছুরি বসানোর মতো সুন্দর? তখন ভোর আনুমানিক 6টা বাজে ঘড়িতে। অমন সকালবেলা ফোনের ক্রিং ক্রিং শব্দে মাথা ধরে গেল তীব্রর। ছুটে পালালো আরামের ঘুম। তিতি বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসলো। মোবাইলের স্ক্রিনে জলজলে সেভ করা মন্ত্রীমশাই নম্বরটা দেখে সেই বিরক্তি বৃহৎ হয়। তীব্র সূচক শব্দ তুলল জিভে। গত রাতের এক ফোঁটাও সে ঘুমোয়নি। সারা রাত পড়াশোনা করেছে, না নিজে ঘুমিয়েছে আর না নাহিদকে ঘুমোতে দিয়েছে। এই তো পাশেই ফোঁস ফোঁস করে নাক ডেকে ঘুমোচ্ছে ছেলেটা। এখন আবার কল। তীব্র খুব নিস্পৃহ ভঙ্গিতে ফোন রিসিভ করে স্পিকারে দিল। অমন নিষ্প্রভ গলায় বলল, হ্যাঁ বলুন। ওপাশ থেকে উত্তর এলো, কি করছিলে? মনে হচ্ছে বিরক্ত করলাম। সকাল 6টায় ফোন দিয়ে ঘুম ভাঙালে। আমি কেন? দুনিয়ার সব মানুষ বিরক্ত হবে। জামশেদ থতমত খেলেন সোজা জবাবটায়। গলা খাকারি দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এমনি এমনি তো আর ফোন দেইনি, একটা কাজ আছে বলেই দেওয়া। তীব্র মুখের উপর উত্তর দেয়, হ্যাঁ, সেটা আপনার কল দেখেই বুঝেছি। আপনি তো আর স্বার্থ ছাড়া ফোন দেবেন না। জামশেদ রেগে রেগে বললেন, সব সময় উল্টোপাল্টা কথা না বললে তোমার ভালো লাগে না, তাই না? কি কারণে কল দিয়েছেন বলুন, ঘুমাবো আমি। উনি একটু চুপ থেকে বললেন, একবার বারটা আসতে পারবে? কেন? দরকার ছিল। কিন্তু আমার তো এই মুহূর্তে ওখানে কোনো দরকার নেই। আপাতত আমার দরকার এখানে, যেতে পারবো না। জামশেদ উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো বলেছিলে যখনই আমার দরকার লাগবে চলে আসবে। বলেছিলাম নাকি? মনে পড়ছে না, মনে পড়লে আসবো। জামশেদ ক্ষেপে বললেন, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আপনার তাই মনে হয়? এর মানে তুমি আসবে না? তেমনই তো বললাম। জামশেদ চোটে বললেন। বেয়াদব ছেলে। তীব্র সাবলীল, পুরনো কথা। রাখো তো ফোন। কল তো আপনি দিয়েছেন, আপনি রাখুন না। বিদিষ্ট জামশেদ। অসভ্য কোথাকার। এটাও পুরনো। জামশেদ অতিষ্ঠতায় উফ বলে লাইন কেটে দিলেন। তীব্র ফোঁস করে দম ফেলল। ফোনটাতে দূরত্ব ছুঁড়ে চিৎ করে শুয়ে পড়ল বিছানায়। নাহিদের নাক ডাকার শব্দ বেশ চড়া তখন। সে ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে একটা বালিশর মুখের উপর চাপা দিয়ে রাখে। বিধিবাম এতেও নাহিদের ঘুম ভাঙে না। নুহার পেট খারাপ, ওয়াশরুমে নিরন্তর যাতায়াত চলছে। কাল ভোর রাত থেকে এই যাত্রা শুরু।
গ্লাস গ্লাস স্যালাইন খেয়েও লাভ হচ্ছে না। গতরাতে আয়েশা খাতুন অফিস থেকে ফেরার সময় ফুচকা পার্সেল করে নিয়ে এসেছিলেন। মেয়েটা ফুচকা খেয়েছে তো খেয়েছে, সাথে সমস্ত চক বাটি চেটে পুটে খেয়ে নিয়েছে। এখন পেটের মধ্যে ঘূর্ণিঝড় চলছে ব্যথায়। আর ওরই অবস্থা বিপাকে পড়েছে পুষ্পিতা। আয়েশা খাতুন অফিস কামাই দিতে পারবেন না, বাধ্য হয়ে যেতে হলো। একই দশা ওরও। সেদিন ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল, আজকে জমা করার শেষ দিন। এদিকে নুহাকে একা ফেলে যেতেও পারছে না। সব মিলিয়ে তার উভয় সংকট। শেষে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ঠিক করলো ওই একটা ক্লাস করেই চলে আসবে। আর যাই হোক, প্রিয় বন্ধুকে এমনভাবে ফেলে ওর ক্লাসে মন টিকবে কখনো? পুষ্পিতা দরজা পেরিয়ে সিঁড়িতে নামতেই ঝটপট ঘর থেকে বের হলো তীব্র। এতটা সময় চিলের ন্যায় ওত পেতে বসেছিল সে। মেয়ে বের হলে সেও বের হবে। পেছনে বুটের শব্দ পেয়ে ঘুরে তাকালো পুষ্পিতা। ওকে দেখে লম্বা সালাম দিয়ে পাশে সরে দাঁড়ালো। তীব্র উত্তর দেয় সালামের, সাথে ভ্রু কুচকে শুধায়। দাঁড়িয়ে গেলে যে? ও খুব বিনয়ী গলায় বলল। স্যার আপনি আগে যান। তীব্র স্বর ভারী। সমস্যা নেই, যাও। পুষ্পিতা ইতস্ততায় ভুগছে। তার পিছনে হাঁটবে ও সামনে সামনে যাবে, এটা একটু অভদ্রতা হয়ে যাচ্ছে না? তার চেহারা দ্বিধাদ্বন্দ্ব তীব্র স্পষ্ট বুঝে নেয়। ধীরজ গলায় আশ্বস্ত করলো। আমি বললাম না সমস্যা নেই, হাঁটো। পুষ্পিতা বাধ্যের ন্যায় ঘুরে নামতে থাকে। পেছনে তীব্র ঠিক এক সিঁড়ি উপরে। তার নজর সেই পুষ্পিতার হেলতে তুলতে থাকা চুলের বেনুনিতে। পোড় খাওয়া ঠোঁট দয়ের প্রতিটি ভাঁজে হাসি। অমন চেয়ে থেকেই ভাবল, সামনে পেছনে নয়, একদিন তোমায় পাশে নিয়ে একদিন তোমার পাশে নিয়ে হাঁটবে আমাকে। আর সেই দিন আসতে খুব বেশি দেরি নেই ভীতু মেয়ে। গেট পেরিয়ে পুষ্পিতা রিকশার জন্য দাঁড়িয়ে থাকে। কলেজের পথ মোটামুটি দূরে। ভাড়া কম হলেও হেঁটে যাওয়ার উপায় থাকলে তাই করত ও। অন্তত কিছু টাকা বাঁচত এতে। আচমকা সম্মুখে একটা লাল জিপ থামলো। ব্রেক কষার শব্দে তাকালো পুষ্পিতা। ভেতরে তীব্রকে দেখতেই ঠোঁট দুটো ফাঁকা হয়ে চলে গেল ভিন্ন ভিন্ন মেরুতে। ও একবার জিপ দেখে, পরের বার তীব্রকে। নেত্রজোড়ে বিস্ময়ের ভেলকি। এমন চকচকে গাড়ির মালিক যিনি, সে নিশ্চয়ই ধনাঢ্য ব্যক্তি। তবে ওদের মতো অমন সস্তা ভাড়া বাসায় থাকে কেন? এই বাড়িতে আলাদা পার্কিং লজ নেই, তাই পাশের গ্যারেজে ভাড়া নিয়ে গাড়ি রাখতো। পুষ্পিতা নড়চড় না দেখে মনোযোগ পেতে হর্ন বাজালো। নড়ে উঠল মেয়েটা। তীব্র বলল, ওঠো। পুষ্পিতা এবার আকাশ থেকে পড়ে, ঠিক শুনেছে কিনা নিশ্চিত হতে বলল। জি। তীব্র শিরায় শিরায় মেজাজ থাকে। অন্য কেউ হলে এতবার একটা কথা বলাতে হয়তো চেটে তেটে একাকার করে ফেলতো, কিন্তু এই মেয়েকে সে মেজাজ দেখাতে পারবে না। তাই ভেতরের সকল উষ্ণতা খুব আলগোসে চাপা দিয়ে রাখলো। উত্তর হিসেবে জিপের দরজা খুলে বলল, সেট। পুষ্পিতা হতবাক। সে কিনা স্যারের গাড়িতে চড়বে? স্যার লিফট দিতে চাইছেন? আহা, কি দয়ার শরীর ওনার, এত ভালো। নিরহংকারী মানুষ কি দুটো আছে পৃথিবীতে? তা মিনসে গলায় বলল, স্যার আমি চলে যেতে পারবো, এই একটু সামনে গেলেই তো। তীব্র মাঝপথের স্বর পুরু করে বলল। উঠতে বলেছি, ওঠো। পরপরই পুরুষালী কণ্ঠ অন্যরকম হলো। হুইলে হাত রেখে রাস্তা দেখে বলল, দুজনের গন্তব্য যখন একসাথেই যাওয়া উচিত। পুষ্পিতা জীবের ঠোঁট বেজায়। দুনামানা করে উঠে বসলে যুদ্ধ জয় ছিনিয়ে নেওয়ার মতো বুক ফোলালো তীব্র। সন্তপর্ণে হাসিটা লুকিয়ে জিপে টান বসালো গতিতে। পুষ্পিতা তখন গাড়ি স্থির দেখছে, জানলা দেখছে, দেখছে কাজগুলোকে। অক্ষিকুটে তার বিহ্বলতার বান। এমন দামি গাড়িতে সে পূর্বে চড়েনি। জীবনে প্রথমবার প্রাইভেট কারে চড়েছিল সে মাস্তানটার সঙ্গে, তাও জানটা হাতের মুঠোয় নিয়ে। না বাবা, সেসব ভয়াবহ কথা না ভাবাই ভালো। কিন্তু কি আশ্চর্যের বিষয়, প্রথমবার এক মাস্তান যাত্রা সঙ্গী ছিল, আর এখন একজন শিক্ষক। পৃথিবীর দুই প্রান্তের দুই পেশার মানুষ। ও চারপাশ দেখতে দেখতেই বলল, এটা আপনার গাড়ি স্যার? না। পুষ্পিতা বিভ্রম নিয়ে তাকায়। তাহলে? তীব্রর জবাব, চুরি করে এনেছি। হেসে ফেলল ও। পদ্মকুড়ির ন্যায় দুটো রক্তিম ঠোঁট সরে গেল দুপাশে। মুখ তুলল শুভ্র দন্তপাটি। তীব্র ঘাড় বাঁকিয়ে চায়। প্রথমবার পুষ্পিতার মুক্তচোরা হাসিটায় আটকে আসে। বিলাতি মুখ দৃষ্টি যুগল, অথচ সেকেন্ডে এসে চোখ ফেরালো। মনের সঙ্গে সঙ্গে জিপে নিয়ন্ত্রণ রাখলো খুব সতর্কতায়। হুইল ঘুরিয়ে সামনে চেয়ে ভাবল, এই হাসি দেখে এক পৃথিবীর হাজারো ক্লান্তি, হাজারো ক্লেশ নির্দ্বিধায় লুকিয়ে নিয়ে যাবে। তীব্র নিরেট অভিব্যক্তি বেঁকে যাচ্ছে। অনুভূতিরা বাইরে ঠিকরে আসা আড়াল করার প্রয়াসে। প্রসঙ্গ পাল্টানো প্রয়োজন। গলার শ্লেষা পরিষ্কার করে বলল,
নামের মানে জেনেছো? জিভ কাটল পুষ্পিতা। কাচুমাচু ভঙ্গিতে দুপাশে মাথা নেড়ে বলল, না মানে ভুলে গিয়েছিলাম। তীব্র তাকায় ওর দিকে। চশমার আবজারে তার সুচালো নেত্র আরো ছোট করে বলে, ভুলে গিয়েছিলে? টিচাররা কিছু বললে ভুলে যাও? কেমন ছাত্রী তুমি? গুরুতর কথায় হাসি মুছে ফেলে ওর। ছোট হলো আদল, তেমন ছোট করেই জানালো। সরি স্যার, কালকে ঠিক বলবো। তীব্র আর কিছু বলেনি। তার কেমন অস্থির লাগছে, শরীর ঘামছে, শার্ট চুয়ে নোনতা স্রোত নামার অনুভূতিটাও স্পষ্ট। নার্ভাস লাগছে হয়তো, খুসখুস করছে কলার মধ্যে। পুষ্পিতা এর আগেও তার সাথে এক গাড়িতে বসেছিল, কিন্তু সেদিন এরকম লাগেনি। বুকের মধ্যে কেমন অদ্ভুতের উত্থান পাথানের আওয়াজ পরিষ্কার শুনছে ও। তীব্র ঠোক গেলে, এটা কি তবে সেই ধূপপোকানির শব্দ? সে জিভে শুকনো ঠোঁট চাটে। এই শব্দ কি বাইরে যাচ্ছে? ভীত মেয়েটা শুনে ফেলছে না তো? তীব্রর দিশেহারা লাগে। অশান্ত চিত্তের পরিস্থিতিকে হাতে আনতে চট করে FM এর বাটন টিপে দেয়। সজোরে বেজে ওঠে গানের মিউজিক জোরালো, সাথে মারপিটের সংকেত। নিঃসন্দেহে হিরো কাউকে মেরে উল্টে পাল্টে দিচ্ছে। পুষ্পিতা প্রথম দফায় লাফিয়ে ওঠে, পরে পল্লব ঝাপটায়। এ আবার কেমন গান? পৃথিবীতে এত সুন্দর সুন্দর গান থাকতে এসব কেউ শোনে? ধুমধাম শব্দে তার মাথা ব্যথা উঠল। একেবারে নিরুপায় হয়ে মুখ খুলল। স্যার, আপনি সবসময় এরকম গান শোনেন? হ্যাঁ, কেন? পুষ্পিতা হাসার চেষ্টা করলো। এমনি তার চেহারা দেখে তীব্র বিভ্রান্ত হয়। কোনো সমস্যা? পাল্টে দেবো? সপিকে নিঃসংকোচে মাথা চাকালো পুষ্পিতা। মুখ বিবরও একটু একটু আলোর ঝলক দেখা গেল এবার। তীব্র ফের বাটন টেপে, তবে এবার আরো জোরে বাজালো। চ্যালেঞ্জ দিবি না শালা, পাঙ্গা নিবি না শালা। সমস্ত আগ্রহ ফুস করে উড়ে গেল মেয়েটার। আস্তে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, মনে হচ্ছে ওনারও রাহাতের মতো মারপিট অনেক পছন্দ। তীব্রর কানে পৌঁছে যায় সে কথা, বলতে যায়, খুব। অথচ শশব্যস্ত বাক্যগুলো গিলে নিল। উল্টে ভীষণ গম্ভীর গলায় বলল, না, তা কেন হবে? আমি একজন লেকচারার। আমি শান্তি পছন্দ করি, মারামারি নয়। পুষ্পিতার মুখ শুকিয়ে গেছে, তাকালো বড় বড় চোখে। সে এত আস্তে বলল, আর উনি শুনতে পেয়ে গেলেন। মুখ কালো করে বলল, আমি ওভাবে বলতে চাইনি স্যার, আসলে এরকম গান আগে শুনিনি তো। তাহলে কিরকম গান শোনো তুমি? চপলতাহীন মেয়েটা এই পর্যায়ে চঞ্চল হলো খানিক। জড়তাহীন ভাবে জানালো, আমার পুরোনো গান অনেক পছন্দ, ওই যে উত্তম কুমার, তারপর শাহরুখ খানের গানগুলো, ও সব শুনতে ভীষণ ভালো লাগে। শুনলে মনে হয় বারবার শুনতেই থাকি। তীব্র চেহারা কুচকে এলো অনীহায়। শাহরুখের সিনেমায় শুধু প্রেম থাকে, সে কোশপিন কালেও তা দেখেনি। আর উত্তম কুমারটা কে, চেনেও তো না। কিন্তু পুষ্পিতার চকচকে চাউনি আর উজ্জ্বল স্বরে মনে হলো একবার শোনা উচিত। সে আচমকা ফ্রন্ট থেকে ফোন তুলে এগিয়ে দিল। পুষ্পিতা প্রশ্ন সমেত চাইলে বলল, বের করো। জি। যাদের কথা বললে তাদের একটা গান বের করো। পুষ্পিতা জড়সড় ভঙ্গিতে ফোন নেয় হাতে। তীব্র বলে দিল ইউটিউবে যেতে। শুনল সে। সার্চ বারে উত্তম কুমারের গান লিখলে অনেকগুলো ভেসে উঠল স্ক্রিনে। সবার প্রথমে যেটা ছিল সেটাই বাজালো সে। খুব স্নিগ্ধ মোলায়েম কিছু বাদ্যের আওয়াজে সাথে পুরুষ কণ্ঠ গেয়ে ওঠে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তীব্র চোখ রাস্তায় রইল, কান ছিল এদিকে। ভীষণ নিবেশনে সবটা শুনল গানের। তার মতো মানুষের নিকট এসব হাস্যকর মনে হয়েছে আগে, কিন্তু এই মুহূর্তে কেন যেন ভালো লেগে যায়। এই যে ভীত মেয়েটার পাশে বসে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব দুজনের। সত্যিই তো, এই পথটা শেষ না হলে কেমন হয়? সেই অনর্থক চাওয়া ফলেনি, বরং একটু তাড়াতাড়ি গন্তব্যে এসে গেল যেন। কলেজ গেট থেকে খানিক আগে জিপে ব্রেক করলো তীব্র। এখান থেকে কয়েক পা হেঁটে যেতে হবে। পুষ্পিতা নামলো, হাস্যোজ্জ্বল ঠোঁটে ফিরে চেয়ে বলল, ধন্যবাদ স্যার। তীব্রর গলবিল তখন বৃষ্টি বিরল মরুভূমি, যেন কয়েক শতাব্দী একটুখানি জলের ছোঁয়াও পায়নি। পুষ্পিতার উষ্ঠভাগে এই সামান্য হাসিতেও আত্মহরা লাগছে। এই মেয়ে এমন হাসছে কেন আজ? এত হাসলে সে ঠিক থাকতে পারবে? বেগ পুহিয়ে সংক্ষিপ্ত জবাব দেয়, ওকে। পুষ্পিতা এগোয়,
কিন্তু তীব্র লম্বা পদযুগলের কাছে সুবিধে করতে পারে না। তার অনেক পরে এসেও পিছনে ফেলে এগিয়ে যায় সে। ফুটপাতের এই পাশে ছোটখাটো ভাঙা পাঁচিল, কিছু ছেলে সবসময় বসে থাকে তার উপর। আজকেও দুজন আছে, ঠিক সেই বিট্টু গ্যাংয়ের মতোই। মেয়ে দেখলেই জিভ ঝাঁপিয়ে পড়ে ওদের। পুষ্পিতা হেঁটেই যাচ্ছিল, একজন ইচ্ছে করে কেসে ওঠে যাতে ও তাকায়। লাভ হলো না দেখে অপরজন ফট করে বলে, পুষ্পিতা চোখ খিচে বুঝে নিল। গাছের সমস্ত শিরা রিড়ি করে ওঠে, কিন্তু পাল্টা জবাবের স্পর্ধা তার হলো না। কেলার সঙ্গে গিলে নিল অসম্মান, চুপচাপ মাথা নুয়ে চলে যায় সামনে থেকে। অন্যদিকে থমকে গেল তীব্র। ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিল শরীর। হাত মুঠো হলো, ভেসে উঠল শক্তকরণের পোক্ত চিবুকের ধার। ঘুরে তাকালো পেছনে, পুষ্পিতা কাছাকাছি আসতেই পড়ল। কি বলেছে ওরা তোমাকে? তার ধীরস্থির কণ্ঠে ভিতরে টর্নেডো বুঝে সাধ্য নেই। কুটুরে জল সমেত চোখ তুলল পুষ্পিতা। তীব্রর বুকের মধ্যে সুনামি ওঠে রাগের, অথচ ততোধিক নম্র গলায় বলে, ওরা কি এখানে রোজ বসে? রোজ বিরক্ত করে তোমায়? পুষ্পিতা উপর নিচ মাথা দোলালো। শুধু আমাকে না, সব মেয়েদের। তো চলে এসেছো কেন? এত নোংরা একটা কথা শোনার পর তোমার তো প্রতিবাদ করা উচিত। পুষ্পিতা বিস্মিত। আমি কি বলবো? তীব্র কপাল গোছালো। কি বলবে মানে? চড় বসাবে ওদের গালে? পুষ্পিতার চক্ষু কোচর ছাড়ায়। জীবনে মাছি মারেনি, সেখানে একটা বকাটি ছেলেকে মারবে? এইটুকু কলিজায় তার এত সাহস নেই। চিবুক নামিয়ে বলল, আমি পারবো না স্যার। তীব্র ভীষণ ঠান্ডা স্বরে বলল, কেন পারবে না? যে ভাষা ওরা ব্যবহার করেছে তার শাস্তি দিতে ইচ্ছে করছে না তোমার? পুষ্পিতা টলমলে চোখে চায়, নিষ্প্রাণ হেসে বলে, ইচ্ছে করলেই কি একটা অনাথ মেয়ে সব পারে? পারে না। তার উপর যে অন্যের দ্বারস্থ। আমার জন্য কোনো সামান্য ঝামেলা বাঁধলে নুহা আন্টি ওদেরও সমস্যা হতে পারে। আমি তো চাইতে পারি না আমার হয়ে লড়ার যে কেউ নেই। তীব্র কিছু সময় চেয়ে রইল, সাদাটে চোখ হিমের নেয়। পুষ্পিতার দৃষ্টি যখন নিচে, হুট করে ওর হাত ধরে ফেলল। এসো। বিমূর নেত্রে চাইলেও তীব্র ধরে রাখা বাঁধনের দিক দেখলো এক পল। প্রশ্ন করার আগে হাত টান দিয়ে বসে। একেবারে দীর্ঘ কদমে সেই ছেলে দুজনের সামনে এসে থামলো তীব্র। তত্র মুখটা ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। তীব্র হাত ছাড়লো, ওদের দিক চেয়ে বলল, নাও মারো। হতচেতন মেয়েটা আটকে ওঠে এবার। মারবে কি তার পা কাঁপছে, বুক ধরপড় করছে। ছেলে দুটো মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে গেল। একজন ক্ষেপে বলল, পুষ্পিতার আত্মা উড়াল দেয় দরে। ঢোক গেলে বারবার। তীব্র ওদের উত্তর দিল না, নির্ভীক মনোভাব। হাত দুটো পকেটে গুজে দাঁত পিষে বলল, আই সেড স্ল্যাপ হিম। ও ভয় পেয়ে ঘন ঘন মাথা নাড়ে, বোঝায় পারবে না। তীব্র পুরোপুরি ঘুরে চাইল ওর দিকে, গাঢ় কণ্ঠে বলল, যদি নিজের শরীরকে সম্মান করো, নিজেকে সম্মান করো, তবে আমার কথা তোমাকে শুনতে হবে রাইট নাও। বাকিটা দেখার জন্য আমি আছি। তীব্র দৃষ্টিতে জ্বলন্ত শিখা। তার কথা থেকে ছিল জানা নেই, কিন্তু সত্যি কেমন ভরসা পেল পুষ্পিতা। সাহস দানবের ন্যায় অলৌকিক সাহস ভর করল বুকে। বিগত 1 মাস ধরে এদের ছুড়ে দেওয়া এক একটা নোংরা ইঙ্গিত শ্রবণেন্দ্রিয় উৎকট হামলা চালালো। মেয়েলি দেহে কাটার মতো বিধে খোঁচালো সেসব। অচিরে একজনের গাল বরাবর ঠাস করে চর বসালো সে। কথাগুলো কে বলতো পুষ্পিতা জানে না, তাকেও দেখেনি কোনোটাতে। সামনে যাকে পেয়েছে মেরেছে। মেয়েলি প্রহারে ওরা হক চকায়। পাশের জন তেতে বলতে নেয়, শালি তৎক্ষণাৎ পুষ্পিতা ওকে আরেকটা থাপ্পড় মারে। ভড়কে গেল সে ছেলে। গালে হাত চেপে গোলাকার চোখে তাকালো। এদিকে তীব্র নিচে চমকে গেছে, 2 ভ্রু উঁচিয়ে ভাবলো, বাবা, একটা মারতেই চাইছিলে না, সেখানে দুটো? 19 বছরের জীবনে প্রথমবার কাউকে আঘাত করল পুষ্পিতা, তাও কোনো পুরুষের অন্যায়ের বিরুদ্ধে। বক্ষপথে থাকা এতদিন কারো বিরাট পাথর শ্বশুরে ভঙ্গিতে নেমে গেল কেমন। সে আপ্লুত চোখে চায় তীব্রর দিকে। বিজয়ী হেসে বলে, মেরেছি স্যার। তীব্র তার চমকটুকু ঠেকে রাখে, চোখে মুখে গাম্ভীর্য ফলিয়ে বলে, যাও এখন। পুষ্পিতা ফ্যাস ফেসে শ্বাস নিতে নিতে মাথা দুলিয়ে চলে গেল। আনন্দ হচ্ছে ওর, ভীষণ আনন্দ। হাঁটতে হাঁটতে যে হাতে মেরেছে সামনে ধরলো সেটা। ভূমিকম্প ছুটছে সেথায়। তাতে কি, আজও প্রতিবাদ করেছে। আর এই অসম্ভাব্য জিনিসটা কেবল সম্ভব হয়েছে তীব্রর জন্য। মানুষটার কাছে সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ছেলে দুটো রোষে থরথর করছে। একজন তীব্রর সামনে আঙুল উঁচিয়ে বলে,
তুই আমাগো চিনিস না, গাজীপুর কাঁপানোর ক্ষমতা রাখি আমরা। আমাগোর গায়ে হাত তোরে তো মাটি চাপা দিমু। আর ওই মাইয়া তীব্র খপ করে এক হাতে ওর কলার চেপে ধরে, চাপা কণ্ঠে কটমট করে বলে, কলেজ ছুটির পর দেখা হবে। বাপের বৈধ বেটা হলে এখন কোনো সিন ক্রিয়েট করবি না। কলিং বেল বাজছে। ওপাশের মানুষটা ধৈর্যবান, থেমে থেমে সময় নিয়ে বেল টিপছে সে, যেন খুলবে খুলবে না, না খুললেও সমস্যা নেই। নুহা ওয়াশরুম থেকে মোচড়াতে মোচড়াতে বের হলো। সকাল থেকেই অবধি হাফ সেঞ্চুরি শেষ। স্যালাইন খাওয়ার পর একটু শুধু পেট ব্যথা, এর আরেক বিপদ। বেলের আওয়াজ শুনেও ভাবলো পুষ্পিতা ফিরেছে। বলেছিল তো একটা ক্লাস করেই চলে আসবে। নুহা যেমন ছিল অমনভাবে দরজা খুলতে এগোয়। লক টেনে ক্লান্ত কণ্ঠে বলে, সামনে চাইতে বাকি কথা শেষ। চোখ দুটো বড়সড় হয়ে এলো নাহিদকে দেখে। নাহিদ হেসে বলতে যায়, একটু চা পাতা। অথচ নুহার অবস্থা দেখে তস্ত্র ঘুরে গেল ওদিকে। মেয়েটার গায়ে ওড়না নেই, পরনে জামার এলোমেলো দশা, দুজনের লজ্জায় বুত, অস্বস্তিতে একাকার। নুহা সময় ব্যয় করে না, একেবারে ঝড়ের গতিতে দৌড়ে রুমে ঢুকে যায়। এদিকে দ্বিধায় পড়েছে নাহিদ, চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। মিনিটের মাথায় নুহা ফিরে এলো তার রুদ্র মূর্তি নিয়ে। নাহিদের হিসাব নিকাশের মাঝে চিল্লিয়ে বলল, এই আপনি এখানে কি করছেন? নাহিদ আতঙ্কে লাফিয়ে ওঠে। এই মেয়ের ভাষা এত কর্কশ, একদম বিট্টুটার জেরক্স কপি। কিন্তু ঘুরে চাইল না, অমন দাঁড়িয়ে মিনমিনে জবাব দিল, জি মানে একটু চা পাতা নিতে এসেছিলাম। নুহা কোনটায় এক শেষ। এরকম বিব্রতকর পরিস্থিতিতে জন্মে পড়েনি, কিন্তু গলার জোর বহাল রাখতে রাখতে বলল, কারো বাড়িতে আসতে হলে যে নক করতে হয় সেটা জানেন না? নাহিদ ভীষণ বজ্রভাবে জানালো, জি, আমি তো ডোরবেল বাজিয়েছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি। নুহার নিম্নাষ্ট চেপে মাথা নোয়ালো। এখানে ছেলেটার দোষ নেই, দোষও নিজের। জ্ঞানহীনের মতো ওড়না ফেলে কেউ দরজা খুলতে আসে? একবার লুকিং গ্লাসে দেখে নিলেও তো পারতো। ঠিক এই জন্যই আশেপাশে ব্যাচেলর থাকা বিপদ। সে মাথা ঠান্ডা করলো, এবার শান্তভাবে শুধালো, কি চাই? নাহিদের হাতে ছোট একটা কাচের বাটি, সেটাকে পেছন দিকে এগিয়ে ধরে বলল, একটু চা পাতা হবে? নতুন উঠেছি তো, ফ্ল্যাটে এখনো কিছু কেনা হয়নি। হবে, তার আগে এদিকে ফিরে কথা বলুন। আপনি এমন ওদিকে ঘুরে কথা বলছেন কেন? আপনি কি আমার ব্যাক সাইড দেখে চা দিব? নাহিদ জিভ কাটলো। মেয়ে মানুষ এত টসটস করে কথা বলে? তখন ওসব দেখেই তো এরকম ঘুরে আছে। আলগোছে ফিরে দাঁড়ালো ছেলেটা, নিচের দিকে চেয়ে থেকে জানালো, কাল রাতে একটুও ঘুম হয়নি, মাথাটা ভীষণ ধরেছে, তাই একটু চা খেতে চাইছিলাম। এখানে ধারের কাছে তো কোনো চায়ের দোকানও নেই, তাই। নুহা থামিয়ে দিয়ে বলল, এত এক্সপ্লেনেশন দিতে হবে না, দিচ্ছি, তবে কেনার পর ফেরত দিয়ে যাবেন। আমি কিন্তু আবার অত উদার নই যে ফ্রিতে দেব। সে শশব্যস্ত বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নুহা রান্নাঘরে যায় এবং পুরো কৌটো তুলে নিয়ে আসে বল। নিন। নাহিদ ওর হাত পর্যন্ত চোখ উছালো, গোটা কৌটো দেখে বলল, এতখানি তো লাগবে না। যতখানি লাগবে নিন, নিয়ে বাকিটা দিয়ে যাবেন। এখন ধরুন, আমার কাছে অত সময় নেই। নাহিদ কৌতূহলী চোখে তাকালো। কোথাও যাবেন বুঝি? নুহা আবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে, কিন্তু এসব কি আর ওকে বলা যায়? কণ্ঠ রুক্ষ বানিয়ে বলল, সেটা আপনাকে জানতে হবে না, যা নিতে এসেছেন নিয়ে ভাগুন। নাহিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চায়ের বয়ম নিল, নিশ্চুপ মাথা নেড়ে চলে গেল ঘরে। 15 মিনিটের মাথায় বেল বাজলো আবার। নুহা বুঝলো নাহিদ এসেছে, দরজা খুলল। এবার অনুমান সঠিক হয়েছে, ওই এসেছে, সাথে চায়ের কৌটাও। তবে মেয়েটা আশ্চর্য হয়ে গেল তার হাতের পিলি ট্রের দিকে চেয়ে। এক কাপ চা থেকে নিরন্তর সাদা ধোঁয়া ছুটছে। ওর প্রশ্ন নিয়ে তাকালো। নাহিদ পুরো ছোট দুটো দুদিকে চেনে চমৎকার করে হাসলো। ট্রে থেকে কাপ তুলে এগিয়ে দিয়ে বলল, নিন। নুহা তাজ্জব হয়ে বলল, আমার জন্য? জি। আমি তো চায়ের কথা বলিনি। নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, বলেননি, কিন্তু আপনাকে দেখেই মনে হলো আপনিও ক্লান্ত। হয়তো আমার মতো আপনারও রাতে ঘুম হয়নি,
তাই বানিয়ে এনেছি। নুহা বিস্মিত চমকিত, এতটা সে আশা করেনি। মনে মনে বলল, ঘুম হবে কি করে? সারা রাত যে বিছানার বদলে বাথরুমে ছিলাম। ঠান্ডা হয়ে যাবে মিস নুহা, কাপটা ধরুন। নুহা একবার ভাবলেও না বলে দেবে। দুদিনের আলাপে কেউ কিছু একটা দিলেও খাবে কেন? যদি এই চায়ে কিছু মিশিয়ে দেয়? এই মুহূর্তে সে বাসায় একা, বিপদ হতে কতক্ষণ। কিন্তু নাহিদের হাস্যোজ্জ্বল সাদাশীতে মুখখানা সেই চিন্তাদের সুবিধে করতে দিল না। এমন ভোলা ভালা ছেলে অহদি এমন জঘন্য কাজ করতে পারে? এত আশা করে বানিয়ে এনেছে, না নিলে মন খারাপ হবে না? সে বাড়ানো কাপ হাতে নিল, ছোট করে বলল, ধন্যবাদ। নাহিদ বলল, মোস্ট ওয়েলকাম। টেস্ট করে বলুন তো কেমন হয়েছে? ফার্স্ট টাইম বানালাম। নুহা চুপচাপ কাপ ঠোঁট পর্যন্ত ধরল। হঠাৎ কিভাবে থামলো, তাকালো ওর দিকে। সৌজন্যতা রক্ষার্থে একবার ভেতরে আসতে বলা উচিত। হা করতে গেল যখনই, ঘরের ভেতর থেকে তার স্বরে ফোনটা বেজে ওঠে নাহিদের। সে তড়িঘড়ি নুহার হাতে বয়ম ধরিয়ে দিয়েই ছুটে যায়। নুহা দাঁড়িয়ে থাকলো, অপেক্ষা করলো ওর। কিন্তু নাহিদ ফেরত এলো সময় নিয়ে। হাতে শপিং ব্যাগে কিছু আছে তাতে। তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে সে। নুহা বলতে গেল, শুনুন। ও ফিরে যায়, ভীষণ ব্যস্তভাবে জানায়, এসে কথা হবে মিস নুহা। আমার বন্ধু ফোন করেছে, আর্জেন্ট যেতে হবে ওর কাছে, আসি। ওকে কিছু বলতে না দিয়ে নাহিদ নেমে গেল সিঁড়িতে। নুহার দুর্বোধ্য মন খারাপ হলো, বিড়বিড় করলো, চাটা খুব ভালো হয়েছে মিস্টার ঢ্যাঁড়স, বলা হলো না। ক্লাসে ঢুকে সবার আগে পুষ্পিতাকে খুঁজে বেড়ায় তনুজা। একটা সময় পেল, সেই শেষ সিঁড়ির বেঞ্চের কোণায় বসে সে এগিয়ে গেল, পিলপিলে কদমে পাশে দাঁড়িয়ে ডাকলো, পুষ্পিতা। ওদিক থেকে উত্তর এলো না কোনো। পুষ্পিতা একভাবে তাকিয়ে আছে বেঞ্চের কাঠের দিকে। অক্ষিকোণ স্থির চাইলেও মস্তিষ্কের সমস্ত নিউরন এখনো থরথরিয়ে কাঁপছে। তনুজা মুখ কালো করে বলল, রেগে আছো আমার সাথে? পুষ্পিতার জবাব নেই দেখে মেয়েটা আহত হয়, পাশে বসে উদ্বেগ নিয়ে বলে। পুষ্পিতা ঠায় বসে। তনুজা মন খারাপ করে বলল, কথা বলবে না এই পুষ্পিতা? গা ধরে ছাকা দিয়ে ধ্যানে মগ্ন পুষ্পিতা নড়ে ওঠে, চোপকে তাকায়। তনুজা ভ্রু কপালে তুলে বলল, বাবা, এভাবে কি ভাবছিলে? পুষ্পিতা জিভ ঠোঁটে ভেজালো, কই কিছু না তো। কখন এসছো তুমি? অবাক চোখে চাইল তনুজা, কচ্ছে অনিশ্চয়তা। তুমি রেগে নেই? পুষ্পিতা ওর থেকেও অবাক হয়ে শুধালো, রাগ কি নিয়ে? তনুজা বিস্ময়ে চোখ পিটপিট করলো। পুষ্পিতার সঙ্গে সেদিনের পর ওর এরকম দেখা হয়নি, হলেও কথা হয়নি। সে যে মনে মনে ধরেই বসেছিল মেয়েটা ক্ষেপে বোম হয়ে থাকবে, ওকে প্লে ব্লাস্ট করে জ্বালিয়ে দেবে একদম। মাথা নেড়ে ভাবলো, থাক বাবা, রাগের কারণ যেহেতু ওর মনে নেই, মনে করতেও যাব না। এমন নরম সরম বন্ধু জীবনে দরকার আছে। তক্ষুনি দরজায় এসে দাঁড়ালেন গফুর। সবার দিকে হাত ছুড়ে বললেন, পুষ্পিতা নিজের নাম শুনে মেরুদণ্ড সোজা করে ফেললো, তটস্থে দাঁড়িয়ে পড়লো বসা থেকে। গফুর বললেন, ও মাথা কাত করে। তনুজা হা করে বলল, নতুন স্যার মানে তো আমার তীব্র রেজা। উনি তোমাকে কেন ডাকছেন? তা তো জানি না। গফুর তাগাদা দেন। পুষ্পিতা হাতে ধরতেই সাথে উঠে গেল তনুজা। ওকে দেখে গফুর বললেন, জানি আমার স্যারের সঙ্গে দরকার আছে, আপনি আপাতত মতো চলুন। গফুরের আদলে বিরক্ত দেখা যায়। সেই কলেজ থেকে মেয়েটাকে চেনে, ভারী বেয়াদব, কোনো সম্মান দেয় না। মিথিলা বহু কষ্টে রান্না করেছে, ঘেমে নিয়ে অবস্থা খারাপ। দুটো আলু সেদ্ধ করেছে, চটকে ভর্তা বানিয়েছে, আর রাইস কুকারে ভাত। ব্যাস, এতে সে ক্লান্তিতে হেলে পড়ছে এখন। হাত পা ছড়িয়ে বিছানায় শোয়ার জন্য ছটফট করছে শরীরটা। খাবার বেড়ে এনে ডাইনিং টেবিলে রাখলো, এমন রেখেই চলে গেল। পলাশ ভিতরে ঘরে শুয়ে শুয়ে ফোন টিপছে। ডাকার কি আছে, খিদে পেরে নিয়ে খাবেই। মিথিলার লাগেজটা তখনও বসার ঘরে। সে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে যায়, অমনি ডোরবেল বাজলো। ভেতর থেকে পলাশ চেঁচিয়ে বলল,
নাক ফুলালো মিথিলা। তাকে হুকুম করছে, তুই এসে দেখতে পারিস না, কিন্তু দাঁত চেপে হজম করলো বিষয়টা। ধূপধাপ পায়ে গিয়ে ছিটকিনি টানলো দরজার। সঙ্গে সঙ্গে জেনি হেসে বলল, হে মিথিলা। মিথিলার শরীর উষ্ণতায় টকবক করে ওঠে। খিটখিট করে বলে, শকচুন্নি ডয়নি, আর একবার আমাকে উল্টাপাল্টা নামে ডাকলে মেরে মুখ ভেঙে দেবো তোর। জেনি ভ্রু কুচকালো। মিথিলার বাংলা ভাষা সে বোঝেনি, তবে চোখ মুখের অবস্থা দেখে বলল, এনিথিং রং মিথিলা? মিথিলা গালি দিতে গিয়েও থেমে গেল। ভাবলো এত কথা কি আছে, মুখের উপর ধরাম করে দরজাটা লাগিয়ে দিলেই হবে। বিধিবাম এর আগে পলাশ চলে এলো সেখানে। জেনিকে দেখতে খুশিতে বাকবাকম করে বলল, হে জেনি, কাম কাম। জেনি চমল পায়ে ঘরে ঢুকে। মিথিলা ব্যর্থতায় কটমট করে দেখে গেল। দরজা খোলা দেখে পলাশ বলল, কি হলো, আটকাও। মিথিলা জোরপূর্বক হাসলো। না, কেন? জেনি তো এক্ষুনি চলে যাবে, তাই না? তাই না? সে জেনির দিকে চেয়ে বলে। মেয়েটা কিছু বলল না। হাতির চকচকে বাটিটার ঢাকনা উঁচু করে নিজের ভাষায় বলল, পলাশ, তোমার জন্য চিকেন কারি এনেছি, পছন্দ করো না অনেক? পলাশ উচ্ছ্বাসে ফেটে পড়ল যেন। ওয়াও, চিকেন কারি! এসব বাঙালি রান্না কবে শিখছো জেনি? দারুণ কালার হয়েছে তো। জেনি গদগদ হয়ে জানালো, ইউটিউব দেখে শিখেছি। জিভে জল চলে এসেছে জেনি, দাও এখনই টেস্ট করব। পলাশ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে প্লেট নিয়ে বসলো। তরকারিতে হাত দিতে গেলেই মিথিলা ছুটে এসে বলে, পলাশ, তুমি কি এখন এটা খাবে? এই জেনি রান্না খাবার? পলাশ ভরকে গেছে ওর আশার নমুনায়। পরপর সাবলীল হয়ে বলল, হ্যাঁ, কেন? মিথিলা তেলে বেগুনে জ্বলে উঠল। কেন মানে? আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম, আর তুমি কি না এই ধলা চামড়া মেয়ের রান্না খাবে? এটা কি ফাইজলাম হচ্ছে পলাশ? আরে আজব, খেলে সমস্যা কি? তোমার ইচ্ছে হলে তুমি খাও। পলাশ তরকারিতে চামচ দিতে গেলেই মিথিলা চেঁচিয়ে উঠল, না, একদম না। আমি তো খাবই না, আর তুমিও খাবে না। এতটা পথ জার্নি করে এসো, তোমার জন্য আমার রান্না করতে হয়েছে, এত কষ্ট হয়েছে আমার। তুমি জানো, যদি এই জেনির রান্নাই খাবে তাহলে আমাকে বলছো কেন? কেন বলেছো? পলাশ মহা বিরক্তি হয়ে বলল, বারবার তোমার রান্না তোমার রান্না বলছো। কি রান্না করো শুনি? আলু ভর্তা আর ভাত? 2 ঘন্টা বসে এসব বানিয়েছো, আর তা নিয়ে আবার এত গলার জোর? মিথিলা স্পষ্ট বলল, আমি যা পেরেছি তাই বানিয়েছি, আর তুমি এটাই খাবে। জীবনে মা বাবা আমায় রান্নাঘরে ঢুকতে দেয়নি, আর তুমি আমাকে এনে কাজ করিয়েছো। তাও তোমার ভাগ্য ভালো যে আমি রান্নাটা করলাম, অন্য কেউ হলে জীবনও করতো না। পলাশ পাল্টা তেতে বলল, অন্য কেউ হলে খিদে পেটে আলু ভর্তা দেখে এত শান্তও থাকতো না। অকম্মার ঢেকি বলে তোমার ঘাড় ধরে বাইর করে রেখে আসতো। পলাশ, এরকম চেঁচাবে না, ঝগড়ুটে মেয়ে কোথাকার। আমি ঝগড়ুটে? অবশ্যই। জেনি বিহ্বল, গোল গোল চোখে একবার পলাশকে দেখছে, একবার মিথিলাকে। বাংলা ভাষার এই ঝগড়ার আদ্যপ্রান্ত কিছুই বুঝতে পারছে না। তবে পলাশ উঠে দাঁড়িয়ে মিথিলার চোখ মুখ ফুসছে। পরিস্থিতি নিশ্চিত অস্বাভাবিক দেখে বলল, পলাশ, cool down. What's wrong here? মিথিলা চেতে বলল, এই শাকচুন্নি, আবার আমার স্বামীর নাম ভেঙাচ্ছিস? তোকে আমি। হুঙ্কার ছুড়ল পলাশ। মিথিলা, বিহেভ ইয়োরসেলফ। ও আমার বন্ধু। ছেলে মেয়েতে আবার কিসের বন্ধু? হ্যাঁ, পলাশ ভ্রু বাঁকালো। কেন, মেয়ে বন্ধু থাকা খারাপ? অন্তত তোমার মতো ছেলেদের টাকা পয়সা হাতাতে প্রেম করার চাইতে ভালো। মিথিলা স্তব্ধ হয়ে বলল, তুমি আমাকে খোটা দিচ্ছ? সে সাফ সাফ বলল, হ্যাঁ দিচ্ছি। আর তুমি এরকম উগ্র আচরণ করলে সারা জীবন দেব চুপচাপ ভদ্র হয়ের মতো সংসার করো, আর না হলে কিন্তু আমার অন্য আর একটা রূপ দেখাতে বাধ্য হব তোমাকে। তার রক্তচক্ষু দেখে মিউয়ে গেল মিথিলা। এখন যাও এখান থেকে। ও তাও দাঁড়িয়ে দেখে চোখ পাকালো পলাশ। কি হলো, যাও। মিথিলার কান্না পায়, ক্রন্ধন স্রোতে নাক ফেঁপে ওঠে। রাগ গিলে তেজি পায়ে রুমে ঢুকে সশব্দে দরজা লাগায়। আওয়াজে জেনির মেদহীন গাছ কেঁপে উঠল।
হতবম্ব আওড়ালো। কি হলো এখানে? এত রেগে আছো কেন? পলাশ জবাব দিল না। সে আবার বলল, তোমার কে হয়? পলাশ দু আঙুলে কপাল ঘষছে। ছোট উত্তরে বললেন। মেইট। জেনি খুব বিস্ময় নিয়ে বলল, মেজ হলে এমন ব্যবহার করে? দেখে তো মনে হচ্ছে ঝগড়া করছে। উত্তরে পলাশ ঠান্ডা চোখে তাকায়, আচমকা ঠোঁট টেনে হাসে। বাংলাদেশি তো, ও দেশে সবার গায়ে একটু আটটু তেল বেশি। যাকগে, কিছু মনে করো না। এক বাক্যে মেনে নিল জেনি। হেসে বলল, আচ্ছা। করিম সাহেব টং দোকানে প্রতিদিন কার ভিড়, কিন্তু আজকে সেখানে রাহাতের চেনা মুখগুলো নেই। মিরাজ, মুশফিক, শাফিন, আরমান কাউকে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে না। সবচাইতে যার খুঁজে ব্যাকুল তার ক্ষুদ্র মন, সে বিট্টু অবধি নেই। বিগত কদিন যাবৎ তাদের খুঁজে খুঁজে হতাশ রাহাত আজ ধৈর্য হারিয়ে দোকানের কাছে গিয়ে দাঁড়ালো। আড্ডায় মশগুল ছেলেপেলেদের দিকে বাক্য ছুড়ল। বিট্টু ভাইয়া কোথায়? হঠাৎ প্রশ্নে ওরা থামে, তাকায় ওর দিকে। রাহাত ওদের পরিচিত। সাব্বির বলল, আরে আরে ভাইয়ার ফ্যান যে, কি খবর তোমার? অনেকদিন পর দেখা দিলে। রাহাত ওদের খুচরো আলাপে গেল না। তার চিত্ত ছটপটে অস্থির। বিট্টু ভাইয়াকে ইদানিং এখানে দেখা যায় না কেন? কোথায় উনি? ভাই তো জরুরি কাজে গেছে, আসবে মেলা দিন পর। কোথায় গিয়েছে? সেটা আমাদের বলেনি, মুশফিক ভাইয়া জানতে পারে। রাহাত ব্যগ্র কণ্ঠে শুধায়, ওনারা কোথায়? ওনার কাজে গেছে। কেন বলো তো? রাহাতের মুখে অমাবস্যা নামলো। মনের আশপাশ চেয়েছে তমসায়। হুটহাট কি কাজে গেল সবাইকে বাদ দিয়ে হলেও বিট্টু ভাইকে তো তার প্রয়োজন। ও যে ছোট আপুকে পাওয়ার আশায় আছে, সে আশা ফলবে না। পুষ্পিতার তনুজা গফুরের পিছু পিছু এসে তীব্রর অফিস কক্ষের সামনে দাঁড়ালো। তনুজা উকি ঝুঁকে দেয় ভিতরে। তীব্র চেয়ারে বসে, গায়ে পেস্ট কালারের শার্ট, একেবারে বিধিবৎ বসন ভূষণে নজর কাড়া চেহারা। তনুজার চোখ জুড়িয়ে যায়, মুগ্ধতায় 2-4 বার আউড়ে ফেলে। আহ আহ গফুর ডাকলেন। তীব্রর সামনে অন্য একজন পুরুষ বসে, দরজার দিকে পিঠ ফেরানো। তার কথা বলছিল দুজনে। ডাক শুনে তাকালো। গফুর পুষ্পিতাকে দেখিয়ে চলে গেলেন। অথচ তীব্র প্রথমেই তনুজাকে বলল, আপনাকে তো ডাকা হয়নি। মেয়েটা ঠোঁট ফাঁকা করে চেয়েছিল এতক্ষণ। তীব্রর হঠাৎ বাক্যবাণে নড়ে ওঠে। জি নাম মানে? তীব্রর পুরো কণ্ঠ। আপনি ক্লাসে যান। তনুজার মুখটা ছোট হয়ে এলো। পুষ্পিতার দিকে একবার অন্ধকার আড়ুরে চেয়ে চলে গেল চুপচাপ। পুষ্পিতার মায়া মায়া নেত্রে ওর প্রস্থান দেখে। আহারে, মেয়েটার স্যারকে এত পছন্দ, আর স্যারই কিনা ধমকে পাঠিয়ে দিলেন। তীব্র তখনই ডাকলো, ভেতরে এসো। পুষ্পিতা খালি অবাক হয়। তনুজাকে তো স্যার আপনি করে বললেন, ওকে তুমি করে বলে কেন? পাশাপাশি বাসা দেখে? সে কক্ষে ঢুকে ছোট ছোট কদমে এসে দাঁড়াতেই পিঠ ফিরানো মানুষটা ফিরে চাইলো। গাল ভরে হেসে শুধালো, কেমন আছো পুষ্পিতা? পুষ্পিতা বিস্ময়বহ হিনী ওকে চিনলেন কি করে? ও জিজ্ঞাসা চোখে তীব্রর দিকে চাইলো। সে নিজে থেকেই বলল, ও নাহিদ আমার সাথে থাকে, তোমাদের পাশের ফ্ল্যাটে। তারপর একটু থেমে বলল, তুমি এখন ওর সঙ্গে বাসায় চলে যাবে, ছুটি অবধি অপেক্ষা করতে হবে না। পুষ্পিতা বিভ্রান্ত, বিমূর্ত। তীব্র তার চেনা শিক্ষক মানুষ, অনেকবার দেখা হয়েছে। ওনার সঙ্গে একসাথে আসতেই তো কতটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু এই লোকটাকে দেখলো আজ প্রথম। অচেনা লোকের সঙ্গে যাবে কেমন করে? কিছু কি হয়েছে স্যার? চিন্তিত কণ্ঠের বিপরীতে জবাব এলো কাঠখোট্টা রূপে। হ্যাঁ, ওই ছেলেগুলো তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। পুষ্পিতার শীর্ণ বক্ষস্থল ছ্যাদ করে ওঠে। হরিণী নয়ন বৃহৎ হয়ে এলো আতঙ্কে। ওকে ঢোক গিলতে দেখে মনে মনে হাসলো তীব্র, আর একটু রং ছড়িয়ে বলল, এখন চলে গেলে তুমি নিরাপদ, কারণ সেই নিরাপত্তার দায় আমার। কিন্তু ছুটির পর যেতে চাইলে? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু স্যার আমি তো চলে যাব, আপনি? ওরা যদি আপনার ক্ষতি করে? তীব্রর কথা মাঝপথে থামলো। এই কথাটুকু সে আশা করেনি। ভীত মেয়ে তার জন্য চিন্তা করছে, অথচ মধ্যে আসা শীতল দৃষ্টি তৎপর গায়েব করে ফেলে। স্থূল কণ্ঠে ঠোঁট নেড়ে চেড়ে জানায়, আমার সমস্যা হবে না, তুমি এই ক্লাস করে চলে যেও।
পুষ্পিতা দ্বিধাগ্রস্ত, কিন্তু স্যার নিশ্চয়ই খারাপ চাইবে না। সংখ্যাতীত সংশয় সবে তো মাথা কাত করলো একপাশে, কিন্তু স্যার যে শুধু শুধু তার জন্য ঝামেলায় জড়ালেন। এখন ওনার সমস্যা হলে তীব্র ওর মনোদিতা বুঝলো কিনা কে জানে, ঠান্ডা গলায় তর্জন দিল। এখন যাও, নাহিদ অপেক্ষা করবে তোমার জন্য। পুষ্পিতা ঘাড় হেলালো, ফিরে গেল কোমল পায়ে। তীব্র তাকিয়ে থাকে গমন পথে। নাহিদ বলল, কি চুপচাপ নরম মেয়ে? তোর তো পুরো অপোজিটরে বিট্টু। তীব্র চাপা কণ্ঠে থমকালো। এ নামে ডাকবি না এখানে, আর কতবার বলতে হবে? সে জিভ কাটে। সরি। তীব্র হঠাৎ হাসলো, চেয়ারে এলিয়ে দিল চওড়া পিঠ, দৃষ্টি স্থির রেখে বলল, ইটস কল্ড কম্বিনেশন। প্রতিটি মানুষের তার বিপরীত চরিত্রের প্রতি আকর্ষণ থাকে। তীব্রর আকর্ষণ এতটাই তীব্র যে এক ঝটকায় সে আজ মাস্তানি রেখে এই চেয়ারে বসে। তফাৎ শুধু এখানেই। নাহিদ মাথা চুলকালো। ঘটে এসব ঠকেনি। হাত ঘড়ি দেখে নিল একবার। পুষ্পিতাকে সাথে নিতে একটু একটু সংকোচ হচ্ছে। শত হলেও ভাবি মানুষ। এই বিটুটা যে কখন কি চায় কে জানে। কলেজ ছুটি হয়েছে। তিনজন রষ্টপুষ্ট আর একজন হ্যাংলা পাতলা যুবক গেটের বাইরে দাঁড়িয়ে। ওদের নজর উৎপাতা শিকারীর নেয়। দুজনের হাতে মোটা লাঠি, বাকি দুজনের পকেট ধারালো ছুরি। একে একে সবাই বের হলো গেট থেকে। শুধু যার অপেক্ষায় ওরা বসে, সে কাঙ্ক্ষিতের দেখা নেই। ঠায় প্রতীক্ষা শেষে ওরা ধৈর্য হারালো। একজন বিদিষ্ট আওড়ালো। চারজন হুহা করে লুটোপুটি খেলো হাসিতে। তক্ষুনি পেছন থেকে কেউ একজন বলল, আমাকে খুঁজছিস? ডিব্রভার কণ্ঠে ওদের হাসি থামে। ফিরে চায়। বাস ক্যাপ পড়ুয়া এক কান্তিবান যুবক হাতে লম্বা হকি স্টিকটা নিয়ে এক পা আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে। ওরা মুখ চাওয়াচাই করলো, দৃষ্টিতে প্রশ্ন। পুষ্পিতার প্রথম চর খাওয়া ছেলেটি শুধালো। যুবকটি বাঁ হাতে ঘাড় ঢলে, খুব ধীর অথচ হিমের ন্যায় কণ্ঠে বলল, তোরা মাস্তান হলে আমি মাস্তানের বাপ। লাল রঙের ইটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো বেছানো চওড়া একটা রাস্তা। পাশ ঘেঁষে তার সূর্যমুখী ফুলের ছোটখাটো ক্ষেত। উষ্ণ মধ্যাহ্নে পথের গায়ে যানবাহন সংকট। সবটা জনমানবহীন। একটু আগে নিরিবিলি জায়গাতে ওঠা প্রবল দাঙ্গার ঝড় শেষ হয়েছে কেবল। রাস্তার একপাশে পরিচিত সেই করকরে লাল জিপ সূক্ষ্ম অযত্নে দাঁড়িয়ে। ফ্রন্টের সঙ্গে প্রশস্ত শরীরটা হেলে রয়েছে তীব্র। লম্বা চওড়া কান্তিমান যুবকটির শুভ্র ললাটের এক পাশ গাঢ়ভাবে কেটেছে। চোখের কোনায় তাজা রক্তের দাগ ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে কপলে। অথচ নিরুৎসাহিত উদ্বেগহীন সে হলদে রুমালে রক্ত মুছতে মুছতে ঠান্ডা চোখে পায়ের দিকে চাইল একবার। চারজন যুবক বালু ঢালা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কারো পা নড়ছে না, কারো মাথা ফেটেছে, কেউ বা গভীরভাবে আহত। সব তার গায়ে জোর প্রয়োগের ফলাফল। তীব্র হাতের মধ্যাঙ্গুল ছাড়ল, আঙুলের ডগাটাও কেটেছে, টনটন করছে কবজি। যুবকদের একজন বাকিদের তুলনায় আঘাত পেয়েছে কম, তবে আতঙ্কিত নজর তীব্রর উপর বন্দী। সে নিশ্চিত সম্মুখের ব্যাপ্ত চেহারা ছেলেটির গায়ে অসুরের ন্যায় শক্তি। অথচ বন্ধুরা কি বলে এনেছিল এখানে? কলেজের টিচার, ভোলা ভালা দেখতে, জেন্টলম্যান, দুই এক ঘা খেলেই বাপ বাপ বলে পালাবে। অথচ সে এমন এক গুন্ডা পাঠিয়ে দিয়েছে যে রীতিমতো খোল খাওয়ালো ওদের। ভালো ভালো কথা বলে কলেজের সামনে থেকে এখানে আনলো, এই ধানের জমির পাশের ভেতরের রাস্তায়। আর তারপর কথাবার্তা ছাড়াই এমন মারতে শুরু করলো যে ওরাই বাপের নাম ভুলে গেছে এখন। সে একবার ভীতু চোখে ধুলোর উপর পড়ে থাকা হকি স্টিকটাকে দেখলো। এটা দিয়ে পিটাতে পিটাতে একেবারে কাম তামাম করে দিয়েছে ওদের। বাম হাতটা কি অসহ্য ব্যথা। কোনোদিন আগের মতো নাড়াতে পারবি কিনা কি জানে। এমন দস্যুর মতো চোর এ ছেলের গায়ে এলো কি করে? তীব্র হতচ্ছাইতে ছেলেটা চটপট মাথা নামিয়ে নিল। ও হাসে, বুঝতে পারে তার মনের ভাষা। এই নিরোধ লড়াইয়ে সে নিজেও প্রত্যহত। তাতে কি, এসব তার নিকট ভ্রুক্ষেপ করার মতো কোনো ব্যাপারই নয়। ও রক্ত চুপচুপে হওয়া রুমালটা আচমকা ছেলেটার উপর ছুঁড়ে মারতে আটকে চাইল। সে ভাবলো হয়তো আবার তেড়ে আসছে। তীব্র শব্দ করে হেসে উঠল এবার। মানুষকে ভয় দিতে, মানুষকে ভয় পেতে দেখতে তার আনন্দ হয়। এখনো হলো। এসে এক হাঁটু মুড়ে ওর সামনে বসতে গুটিয়ে বসতে চাইলো ছেলেটা। পারল না। হাঁটু থেকে পায়ের গোড়ালি অব্দি ব্যথায় বিবশ বলে। তীব্র ওর কাছে বসে, ওর মতোই বড় বড় চোখ করে শুধায়, ভয় পাচ্ছিস আমাকে? ছেলেটা বিলম্বে মাথা নাড়ল। পাচ্ছে। তীব্র তুষ্ট হয়ে বলল, গুড, সব সময় পাবি। কেউ আমাকে ভয় পেলে আমার ভালো লাগে, এনজয় করি। তোকে একটু কম মেরেছি কেন বলতো?
ছেলেটা চেয়ে থাকে শঙ্কিত নজরে। তীব্র সুস্থ অসুস্থ বিভ্রান্ত সে, মুখটা মাস্কের আড়ালে বিধায় দেখা যাচ্ছে দুটো বিলাই চোখ, অথচ কথিত এই চাহনি যেন শতভাগ ভয়ানক। তীব্র নিজেই বলল, তোর শরীরে বাকিদের তুলনায় মাংস কম, তাই পেটাতে মায়া লেগেছে। আর তখন তুই বললি না আমি দেয়াল টপকে পালিয়েছি, তাই মনে হলো তোর সাথে আলাপ হওয়া দরকার। আমাকে চিনিস? ছেলেটা ঠোক গিলে দুপাশে মাথা নাড়ে ও বলল, বিট্টু মাস্তানের নাম শুনেছিস? ছেলেটা কয়েকবার মনে মনে আওড়ালো। সে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে থাকে, মফস্বলে এসেছে কয়েক মাস। চেনে না বুঝতে পেরে তীব্র নিজেই বলল, কুয়োতে থাকলে সমুদ্রের বাদশার নাম শুনবেই করে। নিজের এলাকার কুকুরও রাজা, আসল রাজা সে যে অন্য এলাকাতেও নিজের দম দেখানোর ক্ষমতা রাখে, বুঝলি? সে মাথা হেলালো। তীব্র উঠে দাঁড়ালো, দর্প নিয়ে বলল, একসাথে 6-7 জনকে অনেকবার বিটিয়েছি, তোরা দুজন কম নিয়ে এসে আমার সুবিধা করার জন্য থ্যাঙ্কস। ছেলেটা মুখে শুকনো করে মাথা নোয়ালো, তারপর মায়া মায়া চোখে তাকালো তার দলবলের দিকে। এক একজন এমন মার খেয়েছে, কি করুণ অবস্থা। তবে শুধু যে ওরাই খেয়েছে তাও নয়, বেছেও লোকটাকে, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। 4 জন মিলে সামান্য একজন ওদের কুপকাত করে ছাড়লো। হাত চেপে ধরলেই পা দিয়ে বুকে লাথি মেরেছে, আর তার এমন শক্তি যে উড়ো পাতার মতো ছিটকে গিয়ে পড়েছে ওরা। মারপিট করলো এমনভাবে যেন পেশাদার কোনো মাস্তান। তীব্রর মাথার ক্যাপটা ধস্তাধস্তিতে ধুলোর উপরে পড়ে গেছে, সোনালি চুল খাড়া হয়ে গেছে, চকচক করছে রোদের আলোয়। তবে তুলে নেওয়ার মতো আগ্রহ হলো না। সিগারেটের তৃষ্ণা পেয়েছে তার। পকেট হাতালো, লাইটার সিগারেট কিচ্ছু নেই দেখে তাকালো ছেলেটার দিকে, মোটা গলায় শুধালো, সিগারেট আছে? সে ফরকে গেল, ভ্যাবাচাকা খেলো। এতক্ষণ মেরে ধরে সিগারেট চাইছে। গোল গোল চোখ দুটো ধাতস্থ হলো দেরিতে, দুদিকে মাথা নেড়ে পোছালো। না। তীব্রর মেজাজ বিগড়ায়, যেন সাথে সিগারেট না থাকা এক দণ্ডনীয় অপরাধ। সঙ্গে সঙ্গে একটা প্রকাণ্ড লাথি মারল ওর উড়ুতে। ছেলেটা মৃদু আর্তনাদ করে কাঁধ হয়ে পড়ে যায় মাটিতে। তীব্র সাংঘাতিক প্রহারে এমনিতে অবস্থা খারাপ। সে একটু আস্ত ছিল, বাকিরা তো হিমশিমে দশায়, কিন্তু এই লাথিতে হাত দিয়ে নড়ে যাওয়ার জোগাড়। তীব্র ঘুরে গিয়ে পালের গোধার কাছে দাঁড়ালো। ছেলেটা বুক চেপে ধরে লেপ্টে আছে মাটিতে। তীব্র ঠিক সেখানে পা দিয়ে চেপে ধরল। বুচের ঘায়ে ছিন্ন স্থানে ফের আঘাতে জোরে সোরে আর্তনাদ করে উঠল সে। তীব্র দাঁত পিষে পিষে পড়ল, আচ্ছা, বিট্টুর সঙ্গে লাগতে আসার সাহস করিস? কত বড় করিস তোদের। ভালো কথা বলিস, শোন, এই কলেজে হাজার হাজার মেয়ে পড়ে, তোরা সবগুলোকে বিরক্ত কর, মন যা চায় বল, কিন্তু ওই মেয়েটা, ওর দিকে ভুলেও তাকাবি না। না হলে আজ বিট্টু মাস্তানির ট্রেইলার দেখালাম, এরপর পুরো সিনেমা দেখাবো। ওকে কিছু বলার জন্য হাঁ করতে গেলেও জিভ খুঁজে পাবি না, কিন্তু মনে থাকবে। ছেলেটা আড়ষ্ট ত্রাসে কাঁপলো থরথরিয়ে। তীব্র ওকে উচ্ছিষ্টের ন্যায় পায়ে মারিয়ে ছাড়ে, পাশ থেকে হকি স্টিক তুলে নেয় হাতে। অমনি 4 জন ব্যথা ভুলে তটস্থ সতর্ক হয়ে গেল। আবার মারবে কি? তীব্র ওদের চারপাশে কুণ্ডলের মতো ঘোরে, স্টিক নাড়তে নাড়তে ঘোষণার মতো বলে, এখন থেকে ওকে ভাবি ডাকবি। কি ডাকবি? 3 জন থতমত গলায় বলল, ভাবি। একজনের উত্তরে দেরি হতেই তীব্র গোড়ালির মতো স্টিক দিয়ে বাড়ি মারে। সে তৎপর ছিটকে উঠে যন্ত্রণায় ঘন ঘন আওড়ায়, ভাবি ভাবি। তীব্র মাথা ঝাঁকিয়ে বলল, গুড, যেখানে দেখবি সালাম দিবি, ওকে? জবাব এলো তস্র, জি জি। তীব্র সন্তুষ্ট। আশেপাশটা দেখলো একবার সোচালো নেত্রে। দোকানপাট সব বন্ধ, কেউ নেই। স্টিক নিয়ে তরবরে কদমে গিয়ে বসে উঠল জিপে। অনেকটা দূরে এসে হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলল, খাতবিহীন কণ্ঠে গান ধরল, কোনো রাখালের ওই ঘর ছাড়া বাসিতে, সবুজের ওই দোল দোল হাসিতে। পরপর ফুরফুরে মনে ঠোঁট কামড়ে হাসল সে। সকালে পুষ্পিতার সঙ্গে শোনা গান পুরো অধর কোণে চলে এসেছে। কি বশীকরণ জানে এই মেয়ে। তীব্র চোখ বুঝল, প্রিয় মুখখানা অনুভব করতে বিধিবাম কাকতালীয়ভাবে স্পষ্ট ভেসে উঠল ভিন্ন কোনো দৃশ্য। সে সাফিনের এক মেয়ের গা থেকে ওড়না টেনে নেওয়া। মেয়েটির ছলছল নয়নে অসহায় চেহারায় ফিরে তাকাতে চমকে গেল তীব্র। ধক করে উঠল তার রূঢ় বক্ষস্থল। পুষ্পিতা!
তীব্র চট করে ব্রেক কষল। উদিত রঙিন দুনিয়াটা মুহূর্তেই কেমন ঘোলাচে হয়ে আসে। দোদুল্যমান ভুবনের ন্যায় মস্তিষ্কের সমস্ত কোষ ধুলতে থাকে দিক বিদিক। যেন মনে হচ্ছে সবখানে পুষ্পিতা দাঁড়িয়ে দিনের পর দিন করিমের দোকানে বসে বন্ধুদের এক একটা উত্তক্ত করা মেয়েগুলো পুষ্পিতার মতো দেখতে। হয়তো সেদিন মীরা যে মেয়ের মুখে বোতলের পানি ছুঁড়ে মারল, সেও যেন পুষ্পিতা। ইস কি করুণ চাউনি মেয়ের! তীব্রর বুক মুচড়ে উঠল। সব মেয়ের মাঝে পুষ্পিতাকে দেখছে কেন? তখনই ভিতর থেকে কে যেন চেঁচিয়ে বলল, তীব্র রেজা তালুকদার, এখন বুঝতে পারছো? তীব্র রেজা তালুকদার, এখন বুঝতে পারছো? তোমরা যখন মেয়েদের সঙ্গে এই আচরণ করো, রাস্তাঘাটে যাচ্ছে তাই বাক্য ছুড়ে দাও, কেমন লাগে তো ওদের? ওরাও খাতে আড়ালে, ওরাও গ্রাসে সিটিয়ে থাকে, কিন্তু তোমার ক্ষমতার ভয়ে তারাও সবটা বাধ্য হয়ে সহ্য করে নেয়, ঠিক তোমার ভীতু মেয়ের মতন, এই ছেলেগুলোর মতন। তাহলে তোমরাও তো অপরাধী, তাই না? তীব্র চড়া গলায় প্রতিবাদ করল, না, আমি তো কোনো মেয়েকে আজ অব্দি কিছু বলিনি, তাহলে আমি কেন হব? সত্তাটা হাসতে হাসতে আওড়ালো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনই সমান অপরাধী। তুমি তো সহ্য নয় সায় দিয়েছ বন্ধুদের, কখনো মানাও করনি, তবে তোমার এই অপরাধের সীমা কি আছে? মাথা এলোমেলো হয়ে গেল তীব্রর। সত্যি তো সে সবসময় ওদের সাপোর্ট করেছে, বলেছে তোদের যা ইচ্ছে কর। এই তো একটু আগেই ছেলে মেয়েগুলোকেও বললো না, চাইলে তো ওদের নিষেধ করতে পারতো। সাহসের সত্যটা বলল, অতীত না ভেবে বর্তমান ভাবো তীব্র, ভবিষ্যতের ভাব রুদ্ধ করো। ইচ্ছে থাকলে এখনো এসব বন্ধ করতে পারবে না তুমি? তীব্র দ্বিতীয়বার ভেবে সময় ক্ষয় করলো না। হুইল ঘুরে ইউটার্ন নিল। বাড়ির পথে না গিয়ে রওনা করলো শহরের পথে। পুষ্পিতার অন্যার মাথা খুঁচখুচে আঙুলে পেঁচাচ্ছে। বারবার কুণ্ঠিত চোরা নজর আর ভাবে চাইছে নুহার পানে। সে মেয়ে হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, দুটো পিবোর ঠোঁট দুই মেরুতে। পুষ্পিতা আইঢাই করে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? নুহার নরম চরণ নেই, অমন বসে শুধু বিস্ময় একাকার হয়ে বলল, তুই সত্যি দুটো ছেলেকে থাপ্পড় মেরে এসেছিস? পুষ্পিতার ঠোঁট টিপে মাথা নোয়ালো, উপর নিচ ঝাঁকালো একবার। নুহা বুকে হাত দিয়ে হুতাশ করে বলল, আল্লাহ, এ আমি কি শুনলাম? আমার মনে হয় হার্ট স্ট্রোক হয়ে যাবে। পুষ্পিতা বলল, স্ট্রোক তো মাথায় হয়। নুহা সোজা হয়ে বলল, জানি, কিন্তু তোর এই অষ্টমার্জস্যের কথা শুনে আমার স্ট্রোক মাথা থেকে নেমে হৃদয়ে এসেছে। যে মেয়ে জীবনে মশা ছাড়া কিছুই মানে না, সে দুটো বকাটে ছেলের গালে চড় মেরে এলো। মানে এটা কি করে সম্ভব? হাউ হাউ। পুষ্পিতা লজ্জা লজ্জা আননে চুপ করে থাকে। মানসপটে হানা দিল তীব্র জলজলে ওই চোখ। কি দুর্দমনীয় ভাষা আসতে সেখানে। আমি আছি কথাটা কত ভরসা, না হলে ও সাধ্য কি ছিল কাউকে আঘাত করার? নুহা বলল, তবে যাই বলিস, তোর স্যার কিন্তু একটা সেলুট পাওয়ার যোগ্য। আমি এতকাল বলে বলেও তোকে দিয়ে কিছু করাতে পারিনি, আর উনি দুদিনেই নরম মেয়েটাকে গরম বানিয়ে ফেলেছে। না, আজকে আম্মুর কথা মেনে নিলাম। তোর স্যার এখানে আসায় খারাপ হয়নি, পাশে ব্যাচেলর ওঠার রাগটা পড়ে গেল। অন্তত কারো দৌলতে কাদামাটির মতন আমার এই বান্ধবীকে অন্যায়ের বিরুদ্ধে একটু হলেও মাথা উঁচাতে শিখেছে। পুষ্পিতা মুচকি হাসল, পরপরই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু স্যার তো আমাকে পাঠিয়ে দিলেন, ওনার বিপদ হলে। নুহা কিছু বলতে চায়, আচমকা ওদের জানলায় ঢিল ছুড়ল কেউ একজন। শব্দে চমকে উঠল দুজনে। নুহার পিঠ লেগে পায়ের কাছে এসে পড়েছে সেটা। ওরা মুখ চাওয়াচাই করলো। দলিত মন্থিত কাগজটাকে টুকরোটাকে ঝুঁকে হাতে নিল নুহা। ভাঁজ করলে একটা ছোট পাথরের টুকরো বেরিয়ে আসে। সেখানে অ্যাব্রো থ্যাব্রো করে লেখা, প্রেম করবা। নুহা দাঁত চেপে ধরল রাগে। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কি হয়েছে? কিন্তু উত্তর পেল না। নুহা ঝড়ের গতিতে গিয়ে জানলার কাছে দাঁড়ায়। বুঝতে বাকি নেই এসব সেদিনের ওই ছেলেগুলোর কাজ। ক্ষেপে বলল, এই হতচ্ছাড়া অসভ্যগুলো ঢিল মারলি কেন ঘরের মধ্যে? জবাব এলো 2 সেকেন্ডে। একটা পুরুষ কণ্ঠ জানালো। তারপর সশব্দে হাসলো দুটো স্বর। নুহা তেলে বেগুনে জ্বলে উঠল। পাড়া মেরে বুক ভরা
ছুটিয়ে দেব কুত্তাগুলো। নুহার হাতে একটা চটকানা খেয়ে 100 দিন কানে শুনবি না। পুষ্পিতা পিছু হতে চাপা কণ্ঠে বলল। আহা, মানুষজন শুনতে পাবে নুহা। ও ধমক দিল। তুই থাম, অজাতগুলো সামনে আয়। জানলা আটকে কথা বলছিস কেন? কে একজন উত্তর পাঠালো। পুষ্পিতার ঠোঁট চেপে ধরল হাত দিয়ে, চোখ ফুটবল হয়ে গেছে হতভম্বতায়। নুহা উষ্ণায় থরথর করে বলল। এক কোপে মাথা কেটে ফেলবো শুয়োরের দল। দাঁড়া আসছি, দেখাবো মজা। নুহা তেড়ে তুড়ে বাড়ি থেকে বের হতে চাইলে পুষ্পিতা হাত টেনে ধরল। যাস না, ওরা খারাপ ছেলে। ছাড় আমাকে, আজ এক একটাকে যে কি করব। আন্টি আসুক না, তারপর একটা সুরাহা হবে। তুই একা যাস না প্লিজ, ওরা কেমন না কেমন হয়। নুহা দমল খানিক। কতবার আয়শা খাতুন বাড়িওয়ালাকে পাননি। তিনি দেশের বাইরে সপরিবারে ঘুরতে গিয়েছেন, কিন্তু এই অভদ্র ছেলে পেলে তো আজ সীমা অতিক্রম করে ফেলেছে। এখনো যদি স্টেপ না নেয় তবে একটা জাতা কাণ্ড ঘটতে কতক্ষণ। তীব্র টালমাটাল কদমে ঘরে ঢুকলো। সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাড্ডায় গিয়ে বন্ধুদের পায়নি, সবগুলো হুটহাট যেন কোথায় গায়েব হয়েছে। কিছু তো জানায়নি ওকে। যে কাজে গেল হলো না, যে পেয়েছে তার দলের কনিষ্ঠদের। যদিও ওদেরকে কড়াভাবে মানা করে এসেছে, আজ থেকে এখানে আর কোনো মেয়েকে বিরক্ত করা যাবে না। বিট্টু মাস্তানের বাকি সব কাজ চলবে, কেবলমাত্র ইপটিজিং নয়। তীব্র যখন কথাগুলো বলছিল করিম শাহ হাঁ করে চেয়েছিলেন। তার দু চোখ ভর্তি অবিশ্বাসের আঁচ তীব্র স্পষ্ট দেখেছে। ভদ্রলোক হয়তো খুশি হয়েছেন, কিন্তু তীব্র ওনাকে খুশি করতে কিছুই করেনি। করেছে কেবলমাত্র বিবেকের দংশনে, মানবিকতার দহনের দগ্ধতা থেকে বাঁচতে। অন্য কেউ পুষ্পিতার দিকে নোংরা বাক্য ছড়াতে তার শরীরটা জ্বলে যাচ্ছিল ক্রোধে। তাহলে ওরাও তো কারো না কারো বোন, কারো প্রিয় মানবী। তীব্র ভেতরে এসে দেখলো নাহিদ গালে হাত দিয়ে বসে আছে। ওকে দেখে উঠে দাঁড়ালো। তীব্রর কাটা স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো, সে নিজে লাগিয়েছে। নাহিদ হাহাকার করে বলল। এ কি, কি অবস্থা তোর? কি হয়েছে? তীব্র ক্লান্ত উত্তর দিল অবসন্ন গলায়। কিছু না। এরকম কাটলো কিভাবে? অ্যাক্সিডেন্ট করেছিস? তীব্র জবাব দিল না। বসার ঘরে পাতানো ডিভানে বসে গ্লাসে পানি ঢেলে নিঃশ্বাস ভরে খেল। নাহিদ নিজের মতো হিসেব কষে, ফিসফিস করে সচেতন কণ্ঠে শুধায়। তুই কি আবার মারপিট করছিস? নিশ্চয়ই ওই ছেলেগুলোকে মেরেছিস, তাই না? তীব্র খুব শীতল চোখে তাকালো। সেই চাউনিতে উত্তর পরিষ্কার। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ে। তীব্র বলল। খাবার দিয়ে কিছু। তাকালো, হতাশ গলায় বলল। ক প্যাকেট বিস্কিট চানাচুর ছাড়া বাসায় কিছু নেই। নিচে গেছিলাম, খাবার হোটেলে সব বন্ধ। যেগুলো খোলা ওসবে তুই খাস না। তীব্র বলল। তুই না বাসা থেকে চাল ডাল কি কি এনেছিলি? কিছু একটা রান্না করে ফেল। নাহিদ চোখ প্রকট করে বলল। রান্না? আমি তো রান্না জানি না। ওগুলো তো ভাবি জোর করে ধরিয়ে দিয়েছিল। তীব্র রুমের পথে যেতে যেতে বলল। সব ধুয়ে রেডি কর, আসছি আমি। নাহিদের কোঠর ছেড়ে মনে দুটো বেরিয়ে আসতে চাইল। বিট্টু করবে রান্না, এটাও সম্ভব? ক্ষুদ্র জীবনে আর কত চমক সইতে হবে তাকে? গোটা বাসায় ধোঁয়ায় ভরে গেছে। সেই ধোঁয়ার একাংশ গিয়ে আক্রমণ করেছে নুহাদের ঘরেও। পুষ্পিতা ওড়না মুখে চেপে কাশতে কাশতে জানলা খুলে দিল। যখনই দরজায় এলো দেখলো নিঃসাহের ন্যায় নাহিদও নাক মুখ চেপে দাঁড়িয়ে আছে বাইরে। ওর কৌতূহল হয়, ধোঁয়া আসছেও তাদের ঘর থেকে। সে মিহি গলায় শুধালো। কোনো সমস্যা হয়েছে ভাইয়া? নাহিদ উদ্বিগ্ন, বলতে গেল। বি কথা আটকায়। তীব্র সাবধানী বাণী মনে পড়ে, পরপর বলতে যায়। ভা আবার আটকালো তার দুর্বোধ্য উসখুসে আচরণে। পুষ্পিতা হতবুদ্ধি ভাবে চেয়ে শেষে জিভে ঠোঁট ভিজালো নাহিদ, বলল। আসলে তোমার স্যার খিচুড়ি রান্না করেছেন। এসব তারই ফল। জীবনে রান্নাঘরে ঢোকেনি, আর সে করছে রান্না। ওটা তো আমাকেও খাওয়াবে। ভাবো তো একবার, আমার উপর দিয়ে কি যাবে আজকে।
নাহিদ দুঃখী দুঃখী চেহারা বানায়, তখনই ভিতর থেকে তীব্র চাপা আর্ত চিৎকার ভেসে আসে। শোনামাত্র নাহিদ ছুটে যায় ঘরে। পুষ্পিতা দাঁড়িয়ে থাকতে পারল না, বিপদের আভাস শুনে কোনো কিছু না ভেবে নিজেও গেল দ্রুত। তীব্রর আঙুল আগেই কাটা ছিল, পেঁয়াজ কাটতে গিয়ে সেখানে ছুরির ধার বসেছে আবার। সমস্ত রান্নাঘর এলোমেলো, ইউটিউবে খিচুড়ির রেসিপি ছেড়ে রাখা, চুলার ওপর কড়াইয়ে পেঁয়াজ রসুন সহ পোড়া তেল পড়ে আছে। একবার বসিয়ে পুড়ে ফেলার পর আবার পেঁয়াজ কাটছিল ওর। নাহিদ এসেই দেখলো হাত থেকে রক্ত পড়ছে, হা হুতাশ করে বলল, হায় হায়, এত রক্ত! হাত কাটলো কিভাবে? সাবধানে কাজ করবি না? তীব্র নিরুৎসাহিত বলল, এত রিয়্যাক্ট করার কিছু হয়নি, এমন ছোটোখাটো কাটায় বিট। আচমকা নাহিদের পেছনে চোখ যেতে কথা সেখানে স্থগিত। পুষ্পিতা শুকনো ভীত চেহারায় দাঁড়িয়ে আছে। তীব্র ঝট করে ছুরি রেখে আঙুলটা চেপে ধরে বলল, উফ, এত ব্যথা, জ্বলে যাচ্ছে হাতটা। নাহিদ প্রথমে বোঝেনি, উৎকণ্ঠিত হয়ে বলল, ওয়েন্টমেন্ট আনছি, দাঁড়া, একটু দাঁড়া। সে দৌড়ে গেল আনতে। তীব্র বারবার হাত ঝাড়ছে, তামাটে উষ্ঠ একটার সঙ্গে আরেকটা চেপে, যেন যন্ত্রণায় শোয়ার চেষ্টায়। নাহি যেতেই পুষ্পিতা শশব্যস্তর কাছে এলো। চামড়া ছেঁড়া গলগলে রক্ত দেখে উদ্বিগ্ন হয়ে বলল, ইয়া আল্লাহ, এতখানি কেটেছে? তীব্র কাঁচানোর ভান করে বলল, হ্যাঁ, ভীষণ জ্বালা করছে, উফ। পুষ্পিতা রক্ত থামাতে ওড়না দিয়ে চেপে ধরল জায়গায়। তীব্র মনে হলো হাজার টুকরো বরফ খণ্ড ছেড়ে দিয়েছে তার বক্ষপটে। আপনি আসুন স্যার, এদিকে এসে বসুন। তীব্র ফটাফট নরম স্বরে অনুনয় করল, আমাকে একটু ধরে নিয়ে যাবে? মাথাটাও ঘুরছে, এরকম কখনো কাটেনি তো। আমি একদম কাটাছেঁড়া দেখতে পারি না, রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। ও দয়াময় একশেষ হয়ে বলল, জি জি নিশ্চয়ই। ভেতরে সুপ্ত ইতস্ততা ঢেকে তীব্রর হাত ধরল পুষ্পিতা। নাহিদ এসে দাঁড়িয়েছে কেবল। তীব্রর কথায় হাত থেকে স্যাভলনের ক্রিমটা মেঝেতে পড়ে যেতে নিল। পুষ্পিতা তীব্রকে ধরে ধরে রান্নাঘর থেকে বসার ঘরে নিয়ে যায়। সে ঠায় দাঁড়িয়ে থেকে আওড়ায়, বিট্টুর রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে ওর। তারপর বিরস ভঙ্গিতে ওদের পিছু পিছু এলো। ব্যথিত শ্বাস ফেলল গোপনে। এই বিট্টুটা প্রেমে পড়ে আর কত মিথ্যে বলবে। শুনতে শুনতে তার কানটা তো ঝাঁঝরা হয়ে যায়। পুষ্পিতা তীব্রকে চেয়ারে বসিয়েছে, নাহিদকে শুধালো, না, তুই তুই কি করে লাগাবি? তোরও তো কাটাছেঁড়া দেখতে ভয় লাগে, তাই না? বলতে বলতে বারবার ওকে ইশারা করছে তীব্র। নাহিদ মাথা চুলকায়, ভারী মুসিবতে পড়ল। বলল, কই, আমার তো। তীব্র পথিমধ্যে কচমচ করে বলল, হ্যাঁ, তোরও তো। তুই তো ভয় পাস, কি পাস না? পুষ্পিতা কথাটা শুনে নিজে থেকেই বলল, মলম এনেছেন? ও, তাহলে আপনি আমার কাছে দিন। নাহিদের হাত থেকে লেপন দিয়ে পাশে বসতে বিজয়ী হাসল তীব্র। ঝটপট নিজে থেকেই বাড়িয়ে দিল হাতটা। পুষ্পিতা এক হাত রাখলো ওর আহত হাতের নিচে। যখন প্রযত্নে আগলে সযত্নে আঙুলের মাথাতে উপলেপ লাগায় সে তীব্র চেয়ে থাকে, খুব নিভৃতে নিষ্পলকে দেখতে থাকে তার ভীত মেয়ে সুশ্রী আদল। কি নয়নাভিরাম, হৃদয়ে চুরিয়ে দেওয়া মুখ, কি মায়া! এই মুখের দিকে চেয়ে থেকেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এতক্ষণে সবটা পরিষ্কার বুঝেছে নাহিদ। হতচেতনায় রীতিমতো মাথা খুঁজছে তার। মনে মনে বলল, বিট্টু রে, এবার দেশসেরা নাটকবাজদের অ্যাওয়ার্ডটা তুই পাবি।